Hello and welcome to the video lecture on acid base as seen in organic chemistry. এখানে আমরা অ্যাসিডিটি এবং বেসিসিটির কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেইটারই কন্টিনিউয়েশন হিসেবে রেজোন্যান্স এফেক্ট এই কনসেপ্টটা কিভাবে অ্যাসিডিটি এবং বেসিসিটিকে কন্ট্রোল করে সেটা আমরা দেখব। আমাদের একটা কোয়ালিটেটিভ ফ্রেমওয়ার্ক আমরা দাঁড় করিয়েছিলাম, একটা মডেল দাঁড় করিয়েছিলাম যে যদি আমাদের একটা অ্যাসিড থাকে HX আর একটা অ্যাসিড থাকে HY, then we should look at the conjugate bases X minus and Y minus এবং তাদের relative ability to get protonated that should tell us যে HX এবং HY এর মধ্যে কোনটা stronger acid. That is because HX যদি strong হয় Bronsted-Lowry concept অনুযায়ী X minus weaker base হবে, HX যদি stronger হয় মানে HY এর থেকে যদি stronger হয় তাহলে X minus will be a weaker base compared to Y minus. তো সেটা আমরা বুঝবো কি করে যে এক্স মাইনাস আর ওয়াই মাইনাসের মধ্যে হুইচ ইজ আ উইকার বেস, হুইচ ইজ আ স্ট্রঙ্গার বেস, কোনটার প্রোটন অ্যাবস্ট্রাকশন টেন্ডেন্সি বেশি, কোনটার প্রোটন অ্যাবস্ট্রাকশন টেন্ডেন্সি কম, এটা আমরা বুঝবো কি করে। তার জন্যই এই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং সেটার মধ্যে যেটা আমরা এখন দেখবো সেটা হচ্ছে রেজোন্যান্স ফ্যাক্টর। কারণ আমরা এটা বলেছিলাম যে ইলেকট্রন ডিসপারশন ইন দি কনজুগেট বেস ইজ অ্যাকচুয়ালি রেসপন্সিবল ফর দ্য বেসিসিটি। ইলেকট্রন ডিসপারশন মানে চার্জ ডিসপারশন, চার্জটা যত বেশি ডিসপার্সড হবে তার প্রোটন অ্যাবস্ট্রাকশন টেন্ডেন্সি তত কম হবে, সেই অ্যানায়নটা তত বেশি স্টেবল হবে এবং আমরা সেক্ষেত্রে সেফলি কনক্লুড করতে পারি যে সেই অ্যানায়নটার বেসিসিটি রিলেটিভলি কম হবে। কার রেসপেক্টে? এমন একটা অ্যানায়নের রেসপেক্টে যার চার্জটা ডিসপার্স নয় এবং তার প্রোটন অ্যাবস্ট্রাকশন টেন্ডেন্সি প্রথম অ্যানায়নটার থেকে বেশি, অর্থাৎ সেই অ্যানায়নটা সেকেন্ড অ্যানায়নটা প্রথম অ্যানায়নের থেকে মোর বেসিক এবং ফার্স্ট অ্যানায়নটা যদি এক্স মাইনাস হয়, সেকেন্ড অ্যানায়নটা যদি ওয়াই মাইনাস হয়, তাহলে আমরা বলতে পারি যে এক্স মাইনাস ইজ আ উইকার বেস দ্যান ওয়াই মাইনাস, and therefore we must also conclude from Bronsted-Lowry concept that HX is a stronger acid than HY. তো এবার এটাকে অ্যাপ্লাই করছিলাম আমরা হাইব্রিডাইজেশনের, আমরা ব্যাপার দেখেছি, রিজনের ইন্ডাকটিভ এফেক্টের ব্যাপার দেখেছি, ফিল্ড এফেক্টের ব্যাপার দেখেছি। এবার দেখা যাক the most important electron delocalization mechanism in organic chemistry is resonance বা conjugation, সেইটা কিভাবে এফেক্ট করে অ্যাসিডিটি বেসিসিটিকে। তো এখানে আমাদের তিনটে মলিকিউল আমরা নিয়েছি, তিনটে ক্লাস অফ কম্পাউন্ড, একটা ফেনল, একটা অ্যালকোহল আর একটা কার্বক্সিলিক অ্যাসিড। যেহেতু আমরা এখানে রিজনিংটা ডেভেলপ করবো তাই আমাদের পিকে ভ্যালুগুলো এখানে বলে দেওয়া আছে এবং আমি তোমাদের আগেও বলেছি যে এই পিকে ভ্যালু মুখস্থ করার দরকার নেই, বাট যদি তোমরা এর রেঞ্জটা সম্বন্ধে ধারণা রাখতে পারো তাহলে তোমাদের পরবর্তীকালে প্রচুর সুবিধা হবে এবং ইনফ্যাক্ট রেঞ্জ সম্বন্ধে ধারণা রাখাটা বলতে পারো যে সেটা ম্যান্ডেটরি। যদি অর্গানিক কেমিস্ট্রি তুমি সাকসেসফুল হতে চাও তাহলে এই পিকেগুলোর রেঞ্জ সম্বন্ধে তোমার ধারণা রাখতে হবে। যেমন অ্যালকোহলের পিকে যে 17-18 কাছাকাছি, এক্স্যাক্টলি 17.3 এটা জানার দরকার নেই, কিন্তু 17-18 কাছাকাছি এটা তোমায় জানতে হবে। ফেনলের পিকে 10-এর কাছে, এখানে এটা 9.95 বা 9.98 ইত্যাদি এরকম ভ্যালু আসে। কার্বক্সিলিক অ্যাসিডের পিকে 5-এর কাছে, এখানে যেরকম আমরা বলি যে 4 থেকে 5-এর কাছাকাছি থাকবে। যেমন যদি অ্যাসিডিক অ্যাসিড হয় তাহলে 4.76, যদি বেঞ্জোইক অ্যাসিড হয় তাহলে 4.26। এইগুলো অটোমেটিক্যালি চর্চা করতে করতে তোমার কতগুলো পিকে মাথার মধ্যে গেঁথে যাবে, বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড যে পিকে এর রেঞ্জগুলো মনে রাখাটা কিন্তু দরকার। তো এবার আমরা এইটাকে এক্সপ্লেন করবো। এতে দেখে বোঝাই যাচ্ছে যে কার্বক্সিলিক অ্যাসিড স্ট্রংগেস্ট অফ দ্য লট, ফেনল ইজ সর্ট অফ ইন্টারমিডিয়েট আর অ্যালকোহল ইজ দ্য উইকেস্ট। এর ব্যাখ্যা কি? তো কনজুগেট অ্যাসিডগুলো এঁকে ফেলো, কনজুগেট অ্যাসিডগুলো এঁকে ফেলো। কনজুগেট অ্যাসিড প্রথমেই তুমি অ্যালকোহল থেকে যেটা পাবে সেটা হচ্ছে একটা অ্যালকক্সাইড, ফেনল থেকে যেটা পাবে সেটা হচ্ছে ফেনক্সাইড, আর কার্বক্সিলিক অ্যাসিড থেকে যেটা পাবে সেটা হচ্ছে কার্বক্সিল। আমরা এখানে প্রথম দুটো মেম্বারকে নিয়েছি কারণ আমরা একটা পেয়ার ধরে আলোচনা করছি। ফেনলিক কম্পাউন্ডটা অ্যালকোহলের থেকে অনেকটা বেশি অ্যাসিডিক। তো এখানে প্রথমেই দেখা যাচ্ছে যে এই যে অ্যালকক্সাইড, তার সেই অর্থে কোনো রেজোন্যান্স স্টেবিলাইজেশন নেই। আর এর ওপরে যদি কোনো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ থাকে তাহলে অ্যাট বেস্ট যেটা হতে পারে সেটা হচ্ছে যে সেখানে কিছু মাইনাস আই এফেক্ট ইত্যাদি থাকতে পারে। ধরো এখানে একটা CH2NO2 গ্রুপ আছে, CH2 সায়ানো আছে বা ইত্যাদি এই ধরনের কিছু আছে। কিন্তু এখানে যদি কোনো এই কার্বনটার উপরে যদি সরাসরি কোনো পাই বন্ডেড কিছু না থাকে
তাহলে এই ও মাইনাসের কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশনের সম্ভাবনা নেই। এটা যদি ধরো একটা CH3 বা CH3CH2 বা টারশিয়ারি বিউটাইল এই জাতীয় কোনো গ্রুপ হয়, তাহলে সরাসরি কোনো রেজোনেন্সের সম্ভাবনা এখানে নেই। তার মানে এখানে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন অ্যাভেলেবেল হয় টু স্টেবিলাইজ দ্য কনজুগেট বেস। তাহলে এবার যদি কনজুগেট বেস আমরা ফেনক্সাইডকে দেখি, ফেনক্সাইডে কিন্তু আমরা সুন্দর রেজোনেন্স স্টেবিলাইজেশন দেখাতে পারবো। সেখানে আমরা অনেকগুলো রেজোনেন্স ক্যানোনিকাল রাখতে পারছি, যেখানে নেগেটিভ চার্জটা অক্সিজেনের থেকে বেরিয়ে রিংয়ের ভিতর ঢুকেছে এবং মাইনাস চার্জটা যথাক্রমে রিংয়ের এই কার্বন, এই কার্বন এবং এই কার্বন, এগুলোকে আমরা অর্থ কার্বন বলি, এটাকে আমরা প্যারা কার্বন বলি, তার উপরে আমরা আঁকতে পারি। এবার রেজোনেন্স যেহেতু আমাদের একটা কনসেপ্ট, এটা তো কোনো ঘটনা নয়, তাহলে আমরা বলতে পারি যে phenoxide is resonance stabilized in the sense that oxygen and negative charge is getting delocalized over the ring, অর্থ কার্বন এবং প্যারা কার্বনের উপরে ডিলোকালাইজড হয়ে যাচ্ছে। আরেকটা কথা উঠতে পারে, সেটা হচ্ছে ফিনলের নিজের কি রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে? বিকজ ইফ অ্যাসিডিটি বেসিসিটি ইজ অ্যান ইকুইলিব্রিয়াম, দেন আমাদের তাহলে অ্যাসিড এবং কনজুগেট বেস এই দুজনেরই স্টেবিলাইজেশনটা দেখা উচিত। বলছি যে হ্যাঁ, ফেনলেরও আছে, ফেনলের রেজোনেন্স স্টেবিলাইজেশনও আমরা করতে পারি, যেখানে আমরা এখানে লোন পেয়ার আছে, সেই লোন পেয়ারটাকে এখানে ডিলোকালাইজ করলাম। এটা মাথায় রেখো, আমরা যে নেগেটিভ চার্জকে ডিলোকালাইজ করছি, উই আর বেসিক্যালি ডিলোকালাইজিং দ্য লোন পেয়ার। এখানে তিনটে লোন পেয়ার আছে, তার মধ্যে একটা লোন পেয়ারকে আমরা ডিলোকালাইজ করছি, and that lone pair is coming here, here and here. তো এখানে দুটো লোন পেয়ার আছে, তার মধ্যে একটা লোন পেয়ারকে আমরা ডিলোকালাইজ করছি, তো সেটা লোন পেয়ারটা ইজ কামিং হিয়ার, দেন অটোমেটিক্যালি হিয়ার এন্ড হিয়ার। তো এইবার এখানে একটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে যে রেজোনেন্স স্টেবিলাইজেশন অফ ফেনল, সেখানে একটাই অসুবিধে, সেটা হচ্ছে চার্জ সেপারেশন হয়ে যাচ্ছে। এখানে শুরুতে কোনো চার্জ সেপারেশন ছিল না, এখানে অ্যাকচুয়ালি অক্সিজেনের মাথায় প্লাস আসছে, কার্বনের মাথায় মাইনাস আসছে। So resonance stabilization of phenol is comparatively probably is not that great compared to that of phenoxide. ফেনক্সাইড নিজের নেগেটিভ চার্জকে যেভাবে ডিসপার্স করতে পারে, বা ফেনক্সাইডের উপরে থাকা একটা লোন পেয়ার যেভাবে ডিসপার্স করতে পারে, ফেনলের উপরে থাকা একটা লোন পেয়ার সেভাবে ফেনলের অক্সিজেনের উপরে থাকা একটা লোন পেয়ার সেভাবে ডিসপার্স করতে পারে না, অতটা এফিসিয়েন্টলি পারে না। ডাজ ইট মিন দ্যাট ফেনল ইজ লেস স্টেবল ওভারঅল কম্পেয়ার টু ফেনক্সাইড? ডেফিনেটলি না। তার কারণ তুমি যদি ফেনল প্লাস ওয়াটার নাও এবং তার ইকুইলিব্রিয়াম সেট আপ করো H3O প্লাস প্লাস ফেনক্সাইড, যেখানে ওয়াটারটা বেস হিসেবে কাজ করছে এবং ফেনলটা অ্যাসিড হিসেবে কাজ করছে, তাহলে তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের বা অ্যাসিড আয়োনাইজেশন কনস্ট্যান্টের ভ্যালু হবে 10⁻⁻10, বিকজ পিকে ভ্যালুটা দেখো 10, পিকে ভ্যালু 10 মানে মাইনাস লগ কে ভ্যালু হচ্ছে 10, তাহলে লগ কে ভ্যালুটা কত? -10। তার মানে কে ভ্যালুটা কত? 10⁻⁻10। তার মানে প্রতি 10⁻10 মলিকিউলস এর মধ্যে একমাত্র একটা নাম্বার অফ একটা মলিকিউল আয়োনাইজ হয়ে বসে আছে। তার মানে ফেনল ডেফিনেটলি ভেরি মাচ মোর স্টেবল। জাস্ট দ্য পয়েন্ট আই এম ট্রাইং টু মেক ইজ দিস, কাপল অফ পয়েন্টস। একটা পয়েন্ট হচ্ছে ফেনক্সাইড ইজ ফার মোর রেজোনেন্স স্টেবিলাইজড কম্পেয়ার টু দিস ওয়ান। Therefore ফেনক্সাইডের প্রোটন ক্যাপচারিং টেন্ডেন্সি, নেগেটিভ চার্জ যেহেতু ডিসপার্স তাই তার প্রোটন ক্যাপচারিং টেন্ডেন্সি অ্যালকক্সাইডের প্রোটন ক্যাপচারিং টেন্ডেন্সির থেকে অনেক কম হবে। তাহলে ফেনক্সাইড উইল বি দ্য উইকার বেস অফ দ্য টু, করেসপন্ডিংলি ফেনল শুড বি স্ট্রঙ্গার অ্যাসিড কম্পেয়ার টু দ্য অ্যালকোহল। এটা একটা পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট ইজ ফেনলের ক্ষেত্রে লোন পেয়ারের ডিলোকালাইজেশন থ্রু রেজোন্যান্স ইজ কম্পারেটিভলি লেস এফেক্টিভ দেন লোন পেয়ারের ডিলোকালাইজেশন ইন ফেনক্সাইড, বিকজ ফেনলের ক্ষেত্রে রেজোন্যান্স স্ট্রাকচারে আমরা চার্জ সেপারেশন দেখতে পাচ্ছি। দ্যাট ইজ নট টু সে ফেনল ইজ থার্মোডাইনামিক্যালি লেস স্টেবল। ফেনক্সাইডে অক্সিজেনের মাথায় নেগেটিভ চার্জ আছে টু বিগিন উইথ, ইট ইজ আ হাইলি রিঅ্যাক্টিভ স্পিসিস, therefore relatively less stable, but এর লোন পেয়ারের ডিলোকালাইজেশনটা is more effective. But lone pair delocalization is not the only factor that stabilizes a compound. Phenol, as it is, thermodynamically is much more stable compared to phenoxide, as you can see from the value of the acid ionization equilibrium constant, acid ionization constant, বা acid dissociation constant, whatever you may call it. আচ্ছা, এবার তুমি চলে এসো কার্বক্সিলেটে। যদি আমরা কার্বক্সিলেটের ব্যাপারটা দেখি, তাহলে কার্বক্সিলেটে দেয়ার আর টু ক্যানোনিক্যাল ফর্মস, ওয়ান ইজ this one, the other is this one, and again we have the same type of resonance in the carboxylic acid as well, but then again you have charge separation.
তাহলে আবার ওই একই কথা, সেটা হচ্ছে এই জায়গাটার রেজোনেন্স স্টেবিলাইজেশন এইখানকার লোন পেয়ার ডিলোকালাইজেশন থেকে মোর এফেক্টিভ। এখানকার লোন পেয়ারটা মোর ডিলোকালাইজ, এখানকার লোন পেয়ারটা সর্ট অফ লেস ডিলোকালাইজ, বাট ওভারঅল কার্বক্সিলিক অ্যাসিড ইজ এগেন মাচ মোর স্টেবল, কারণ এর ক্ষেত্রে এর পিকে ভ্যালু হচ্ছে ধরে নাও 5-এর কাছে। তার মানে এর পিকে যদি 5 হয় তাহলে লগ কে হচ্ছে -5, তার মানে কে ভ্যালুটা হচ্ছে 10⁻⁻5। তার মানে প্রতি 10⁻5টা মলিকিউলের মধ্যে একটা মলিকিউল ডিসোসিয়েশন হয়ে থাকবে। সো ইটস obvious that thermodynamically the carboxylic acid is much more stable. তো এটা তাহলে ওভারঅল থার্মোডাইনামিক স্টেবিলিটি কার্বক্সিলেটের থেকে বেশি হতে পারে, কিন্তু কার্বক্সিলেটের ক্ষেত্রে লোন পেয়ারের ডিলোকালাইজেশনটা ইজ হাইলি এফেক্টিভ। নাও উই হ্যাভ অলরেডি এস্টাবলিশড এর কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, এর লোন পেয়ার মোর অ্যাভেলেবল টু প্রোটনেশন, এর রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, সো এর লোন পেয়ার লেস অ্যাভেলেবল টু প্রোটনেশন, সো ফেনল ইজ মোর অ্যাসিডিক দেন alcohol. Let us now take up the issue of phenoxide versus carboxylate. And if you look at the carboxylate ion, then couple of things are right away obvious. এক নম্বর হচ্ছে ফেনলের ক্ষেত্রে বা মানে ফেনল নয় ফেনক্সাইডের ক্ষেত্রে আমরা যে রেজোনেন্স স্ট্রাকচারগুলো দেখছি দোজ আর নট ইকুইভ্যালেন্ট, নো, এই স্ট্রাকচারটা এই স্ট্রাকচারের সঙ্গে ইকুইভ্যালেন্ট না, এখানে দুটো ইকুইভ্যালেন্ট স্ট্রাকচার আছে, একটা এটা একটা এটা, বাট এই দুটো স্ট্রাকচার এরা কিন্তু মেজর কন্ট্রিবিউটিং ফ্যাক্টর নয়। কেন নয়? তার কারণ আমরা যখন রেজোনেন্সের রুলস শিখেছি তখন আমরা দেখেছি যে নেগেটিভ চার্জকে এমন জায়গায় রাখো যেখানে সে হ্যাপি থাকবে, প্রপারলি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরই নেগেটিভ চার্জকে রাখো। তো এখানে অক্সিজেনের উপর রাখা হয়েছে, এখানে কার্বনের উপর রাখা হয়েছে, এখানে কার্বনের উপর রাখা হয়েছে, তো অবভিয়াসলি এই জিনিসটা অনেক বেশি কন্ট্রিবিউট করবে টুয়ার্ডস দ্য ওভারঅল স্ট্রাকচার। এদের ক্ষেত্রে দেখেন দুটো ক্যানোনিক্যাল আছে, দুটো ক্ষেত্রেই কিন্তু ও মাইনাস হয়ে বসে আছে, অর্থাৎ অক্সিজেন নেগেটিভ চার্জ শেয়ার করছে, তাহলে কার্বনের উপর নেগেটিভ চার্জ যাওয়ার কোনো গল্প নেই। এবং এইখানে যে রেজোনেন্সটা হচ্ছে সেটা রেজোনেন্সটা হচ্ছে এই কথাটা খুব মিসলিডিং, কারণ রেজোনেন্স অ্যাকচুয়ালি হয় না, কিন্তু আমরা ক্যাজুয়ালি এই কথাটা বলে থাকি যে আমরা যে রেজোনেন্স ক্যানোনিক্যালগুলো আঁকছি সেই ক্যানোনিক্যালগুলোতে এটা খুব স্পষ্ট যে এরা ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল নয়। অন দি আদার হ্যান্ড এরা কিন্তু ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যাল, এবং আমরা আগে সেম ওয়ান এটা এস্টাবলিশ করেছিলাম যে যত ইকুইভ্যালেন্ট ক্যানোনিক্যালের সংখ্যা বাড়বে তত তোমার রেজোনেন্স স্টেবিলাইজেশন বাড়বে, অর্থাৎ carboxylate is much more resonance stabilized compared to phenoxide, and as a result that delocalization is highly efficient, that lone pair delocalization is extremely efficient, তাহলে এর প্রোটনেশন হওয়ার টেন্ডেন্সি উইল বি ইভেন লোয়ার। থার্ড যে ফ্যাক্টরটা আছে সেটা হচ্ছে তুমি পাশের গ্রুপটাকে দেখো, ইমিডিয়েটলি পাশের গ্রুপটাকে দেখো, অক্সিজেনের পাশে যদি একটা মিথাইল ইথাইল এসব গ্রুপ থাকে তার মানে একটা ক্যালকক্সাইডে সেটা একটা sp3 যদি হয় তাহলে তার বেসিক্যালি একটা সর্ট অফ ইলেকট্রন রিলিজিং এফেক্ট কাজ করার কথা, কারণ আমরা জানি যে sp3টা হচ্ছে প্লাস আই এফেক্ট, এটা আমাদের এক্সপেকটেশন। যদি আমরা এই পাশের কার্বনটা দেখি তাহলে সেটা হচ্ছে ফেনক্সাইডের পাশে হচ্ছে অক্সিজেনের পাশে হচ্ছে sp2, এখানেও এটা sp2, অ্যাজ ওয়েল অ্যাজ তার এই sp2-র উপরে আবার একটা অক্সিজেন বসে আছে, তার মানে এর একটা স্ট্রং মাইনাস আই এফেক্ট কাজ করবে এদিকে। sp2 কার্বনের ইলেকট্রোনেগেটিভিটি sp3 থেকে বেশি, সেটাও আমরা জানি, এস ক্যারেক্টার বেশি, ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে এই জায়গাতে বেসিক্যালি একটা মাইনাস আই এফেক্ট কাজ করছে। তার মানে সেদিক থেকে দেখতে গেলেও অ্যালকক্সাইডের তুলনায় ফেনক্সাইড বা কার্বক্সিলেটের নেগেটিভ চার্জের ডিসপার্সাল ইজ ফার বেটার। আবার যদি তুমি ফেনক্সাইড এবং কার্বক্সিলেটের মধ্যে তুলনা করো তাহলে এই কার্বনটার উপরে অন্য কোনো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নেই, কিন্তু কার্বক্সিলেটের যে কার্বন যার পাশে ও মাইনাস আছে সেখানে আরেকটা ইলেকট্রন উইথড্রয়িং অক্সিজেন বসে আছে, তাহলে সেখানে মাইনাস আই এফেক্ট কিন্তু আরো স্ট্রং। Therefore, from all this discussion we can pretty much convince ourselves যে কার্বক্সিলেটেড proton abstraction tendency is the least of the lot, আর অ্যালকক্সাইডের proton abstraction tendency is highest of the lot। তার মানে এই দিক থেকে এই দিকে efficiency of the negative charge dispersal increases, and therefore the ability of abstracting proton or getting protonated decreases, therefore basically decreases. As a result তার conjugate acid এর acidity obviously this one তার conjugate acidটা সবচেয়ে বেশি স্ট্রঙ্গার হবে, এটা উইকেস্ট হবে, তো সেটাই আমরা দেখেছি এখানে। So this is a very fairly simple argument by using just the resonance concept and looking at the lone pair delocalization, and you can decide, and a little bit of inductive effect and etc. thrown in,
তুমি ডিসাইড করতেই পারো যে এই অ্যাসিডিটি অর্ডারটা এক্স্যাক্টলি কি হবে। এবার এই যে ফেনল এবং কার্বক্সিলিক অ্যাসিডের যে ডিফারেন্স অ্যাসিডিটি, সেটাকে কাজে লাগিয়ে আমরা বাইনারি সলিড মিক্সচার সেপারেট করতে পারি। যে ধরনের বাইনারি সলিড মিক্সচার সেপারেশন তোমরা সেম ওয়ানে প্র্যাকটিক্যালে করেছিল, যেমন নিউট্রাল কম্পাউন্ড অ্যাসিডিক কম্পাউন্ড সেপারেশন করেছিল। এখানে দুটো নিউট্রাল কম্পাউন্ড হয়, এখানে একটা হচ্ছে স্ট্রংলি অ্যাসিডিক কম্পাউন্ড কার্বক্সিলিক অ্যাসিড, আর একটা হচ্ছে রিলেটিভলি উইকলি অ্যাসিডিক কম্পাউন্ড ফেনল। এখানে আমরা যেটা ইউজ করবো এদেরকে সেপারেট করার জন্য, যদি আমাকে একটা মিক্সচার দেয়, একটা 1:1 মিক্সচার দেয়, তাহলে এদেরকে আমরা অ্যাকুয়াস বাইকার্বনেট দিয়ে ট্রিট করবো। এবার বাইকার্বনেট মানে তার মধ্যে বাইকার্বনেট অ্যানায়ন আছে, সোডিয়াম বাইকার্বনেট সলিউশন, তার মানে বাইকার্বনেট অ্যানায়ন আছে। এবার বাইকার্বনেট অ্যানায়ন অবভিয়াসলি একটা বেস, সে এখান থেকে প্রোটন অ্যাবস্ট্রাকশন করতে পারে। প্রোটন অ্যাবস্ট্রাকশন যদি করে তাহলে নিজে কার্বনিক অ্যাসিড হবে, তার পিকে ভ্যালু হচ্ছে 6.4, এক্সপেরিমেন্টালি মেজার পিকে ভ্যালু হচ্ছে 6.4, which instantaneously decomposes in water to give you water and carbon dioxide, which comes out as effervescence। যেটা দেখা যায় যে তুমি এটা দেখেছিলে যে যখন তুমি ন্যাফথালিন আর বেঞ্জোইক অ্যাসিডের সলিউশনের মধ্যে বাইকার্বনেট দিচ্ছ তখন বুদবুদ বেরোচ্ছে, এফারভেসেন্স হচ্ছে, তাহলে সেই যেটা বেরোচ্ছে হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তা এই যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোচ্ছে, তার মানে বেসিক্যালি বাইকার্বনেট প্রোটনেটেড হচ্ছে। বাইকার্বনেটকে প্রোটনেট করলে কার্বনিক অ্যাসিড হবে, তবেই কার্বন ডাইঅক্সাইড বেরোবে। কে প্রোটনেট করছে? অবভিয়াসলি দি অ্যাসিডিক স্পিসিস, তার কার্বক্সিলিক অ্যাসিড ওকে প্রোটনেট করছে। কার্বক্সিলিক অ্যাসিড নিজে কি হচ্ছে, তার মানে কার্বক্সিলেট হয়ে যাচ্ছে। তো এই রিঅ্যাকশনে অবভিয়াসলি দিস ইজ দি অ্যাসিড, this is the conjugate base of the acid. This is acid 1, this is conjugate base 1, this is base 2, and obviously তার conjugate acid হচ্ছে এটা, so the conjugate acid 2। বোঝা গেল? তো এবার এর ইকুইলিব্রিয়াম কোন দিকে থাকবে? আমরা জানি ব্রনস্টেড-লাউরি কনসেপ্ট অনুযায়ী স্ট্রঙ্গার অ্যাসিড প্লাস স্ট্রঙ্গার বেস উইল গিভ রাইজ টু উইকার অ্যাসিড প্লাস উইকার বেস। তার মানে ইকুইলিব্রিয়াম থাকে উইকার অ্যাসিড উইকার বেসের দিকে। এবার যেহেতু অ্যাসিডিটি এবং বেসিসিটি অফ অ্যাসিড অ্যান্ড কনজুগেট বেস ইজ টোটালি রিলেটেড, তাহলে জাস্ট দুটো সাইডের অ্যাসিডকে দেখো, যে দিকটায় অ্যাসিডটা উইকার ইকুইলিব্রিয়াম সেই দিকে থাকে। কার্বক্সিলিক অ্যাসিডের পিকে ভ্যালু হচ্ছে 4 থেকে 5 টিপিক্যাল, তাহলে কার্বনিক অ্যাসিডের পিকে ভ্যালু 6.4 তোমাকে বলেই দিয়েছে। তার মানে কোনটা উইকার অ্যাসিড এই দুটোর মধ্যে? অবভিয়াসলি এটা উইকার অ্যাসিড, যদিও দুটোর মধ্যেই কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, তবুও এটা উইকার অ্যাসিড। তাহলে এটা যদি উইকার অ্যাসিড হয়, তাহলে এটা যদি স্ট্রঙ্গার অ্যাসিড হয়, তাহলে ইকুইলিব্রিয়াম অবভিয়াসলি লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডের দিকে থাকবে। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড অ্যাকচুয়ালি পুরোটাই প্রায় কার্বনেট বাইকার্বনেটকে প্রোটনেট করবে এবং নিজে কার্বক্সিলেট হয়ে যাবে এবং আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। দ্য ইকুইলিব্রিয়াম ইজ অলসো পুলড ইন দ্য রাইট ডিরেকশন, রাইট মানে এই ডান দিকে টেনে আছে ইকুইলিব্রিয়ামটাকে, বিকজ দ্য কার্বন ডাইঅক্সাইড ইজ গোয়িং অ্যাওয়ে, এন্ট্রপি ইজ ইনক্রিজিং। অন দি আদার হ্যান্ড, আমি যদি এই একই ইকুইলিব্রিয়াম সেট আপ করি উইথ ফেনল, যেখানে ফেনলটা অ্যাসিড হিসেবে কাজ করবে, বাইকার্বনেট বেস হিসেবে কাজ করবে, তাহলে কিন্তু ইকুইলিব্রিয়াম এইদিকে থাকবে। খেয়াল করে দেখো, তার কারণ খুব পরিষ্কার, এটার পিকে ভ্যালু হচ্ছে 6.4, এটার পিকে ভ্যালু 9.98, হুইচ ইজ অলমোস্ট 10। তার মানে এটা হচ্ছে উইকার অ্যাসিড, এটা হচ্ছে স্ট্রঙ্গার অ্যাসিড। তো ইকুইলিব্রিয়াম কোন দিকে থাকবে? ইকুইলিব্রিয়াম অবভিয়াসলি কার্বনিক অ্যাসিডের দিকে থাকতে পারে না, ইকুইলিব্রিয়াম ফেনলকে প্রেফার করবে। অর্থাৎ ফেনল এবং বাইকার্বনেটকে যদি মিশিয়ে রেখে দাও, তো দে উইল বি হ্যাপিলি এক্সিস্টিং উইথ ইচ আদার। নো, নট মাচ অফ আ অ্যাসিড বেস রিয়াকশন উইল গো অন। বাট ফেনক্সাইড এবং কার্বনিক অ্যাসিডকে যদি মেশাও, তখন কি হবে? তো ফেনক্সাইডকে মেশালে কার্বনিক অ্যাসিডের সঙ্গে, phenoxide will immediately deprotonate the carbonic acid and give rise to phenol and bicarbonate. তা এই রিয়াকশনের উপর বেস করে আমরা সেপারেশনটা করবো। ধরো তোমাকে দিয়েছে একটা বিটা ন্যাপথল, এটা ন্যাপথলিন সিস্টেমের উপরে যদি ওইচ বসাও, ন্যাপথলিন সিস্টেমে আনলাইক বেনজিন আনসাবস্টিটিউটেড ন্যাপথলিনের সবকটা পজিশন ইকুইভ্যালেন্ট নয়, এই পজিশন আলফা, এই পজিশন বিটা। তুমি এটা ন্যাপথলিনের সালফোনেশন যখন করেছো, বা যখন পিকে যখন এই থার্মোডাইনামিক কন্ট্রোল ভার্সেস কাইনেটিক কন্ট্রোল দেখেছিলে, তখন আমরা এই নোমেনক্লেচারটা দেখেছিলাম আলফা বিটা। তো এটা বিটা ন্যাপথল, এই কম্পাউন্ডের নাম তুমি নিশ্চয়ই শুনেছো। তো বিটা ন্যাপথল এবং বেঞ্জোইক অ্যাসিড দেওয়া আছে, একটা কার্বক্সিলিক অ্যাসিড, একটা ন্যাপথল। এবার ন্যাপথলের পিকে হচ্ছে 9.51, এটার পিকে হচ্ছে 4.2। তো ডেফিনেটলি এই 9.51 যে সে এই জিনিসকে দিতে পারবে না, বাইকার্বনেটকে প্রোটনেট করে একে দেওয়া সম্ভব নয়, কারণ বিটা ন্যাপথলের থেকে কার্বনিক অ্যাসিড মোর অ্যাসিডিক। তাহলে উইক অ্যাসিড কিভাবে একটা বেসকে প্রোটনেট করে স্ট্রং অ্যাসিড দেয়? সম্ভব, কনসেপচুয়ালি মিলছে না, না? তাহলে এর দেবে না। আর বেঞ্জোইক অ্যাসিড, তার পিকে হচ্ছে 4.2, তাহলে 4.2 যদি হয়, তাহলে সেটা স্ট্রঙ্গার অ্যাসিড দেন কার্বনিক অ্যাসিড। সো দেয়ারফর ইট উইল হ্যাভ অ্যাবসলিউটলি নো প্রবলেম ইন প্রোটনেটিং দি bicarbonate ion to give you the H2CO3, which will eventually decompose in water and carbon dioxide. তো এটা নাও, এদেরকে নাও, এদেরকে মেশাও, মিশিয়ে এদেরকে
তার মধ্যে 5% বাইকার্বনেট সলিউশন দাও, ভালো করে শেক করে ফিল্টার করে দাও। যখন তুমি বাইকার্বনেট দেবে, ঠিক যেরকম বেঞ্জোফেনন আর বেঞ্জোইক অ্যাসিডের মধ্যে দিলে বেঞ্জোইক অ্যাসিডটা ডিপ্রোটোনেটেড হয়ে গিয়ে বেঞ্জোয়েট সল্ট তৈরি করেছিল, সে তো এখানে তৈরি করবে। আর বেঞ্জোয়েটটা যেহেতু এটা একটা সল্ট, আয়নিক সল্ট, সেটা জলে সলেবল। ওয়ারাস বেঞ্জোইক অ্যাসিড আর বিটা ন্যাপথলের মধ্যে কেউই রুম টেম্পারেচার ওয়াটারে অ্যাপ্রিসিয়েবল সলেবল নয়। তার মানে প্রথমে টোটালি ইনসলেবল ছিল, তারপর তার মধ্যে তুমি 5% HCO3 সলিউশন দিয়ে শেক করলে, তখনই একটা কম্পোনেন্ট সলিউবল হয়ে গেল বাই ফর্মিং আ সল্ট থ্রু অ্যান অ্যাসিড বেস রিয়াকশন। আর আরেকটা কিছুই রিয়াকশন করলো না, এবং যেহেতু মিডিয়ামটা 5% NaOH সলিউশন ইজ প্রিডমিনেন্টলি অ্যাকুয়াস, বাই 95% হচ্ছে তার ওয়াটার, তাহলে এই কিন্তু সলিউবল হবে না, এই চুপ করে বসে রয়েছে। ফিল্টার করে নাও, এটা রেসিডিউ ভালো করে শুকিয়ে টুকিয়ে নাও, ক্রিস্টালাইজ করো, মেল্টিং পয়েন্ট দেখো, এইখানে ফিল্ট্রেটের মধ্যে তোমার সল্টটা রয়েছে। তাহলে এবার এই বেঞ্জোয়েট থেকে যদি আমাকে একে লিবারেট করতে হয়, বেঞ্জোয়েট থেকে যদি আমাকে কার্বক্সিলিক অ্যাসিডকে লিবারেট করতে হয়, তাহলে বেঞ্জোয়েটকে প্রোটোনেট করতে হবে। তো বেঞ্জোয়েটকে কে প্রোটোনেট করবে? বেঞ্জোইক অ্যাসিডের কনজুগেট অ্যাসিড হচ্ছে, সরি, বেঞ্জোয়েটের কনজুগেট অ্যাসিড হচ্ছে বেঞ্জোইক অ্যাসিড, যার পিকে ভ্যালু হচ্ছে 4.2। তাহলে এখানে আমি এমন একটা কিছু ইউজ করব, এমন একটা কোনো অ্যাসিড ইউজ করব যেটার অ্যাসিডিটি বেঞ্জোইক অ্যাসিডের থেকেও স্ট্রঙ্গার। তো আমি কি ইউজ করছি দেখো, 5% HCl। 5% HCl মানে সেখানে কিন্তু HCl হিসেবে নেই, সেখানে বেসিক্যালি যে স্পিসিসটা এক্সিস্ট করে সেটা আমরা আগেও বলেছিলাম, যে এই জাতীয় অ্যাসিড HCl এর নিজের পিকে হচ্ছে -7। তাহলে তুমি যেই তাকে জলে দেবে, সে কোয়ান্টিটেটিভলি জলকে প্রোটোনেট করে দেবে, এবং করে দিয়ে নিজে হয়ে যাবে ক্লোরাইড, আর জল হয়ে যাবে H3O+। এবার H3O+ এর পিকে ভ্যালু হচ্ছে -1.54। তার মানে H3O+ আর বেঞ্জোইক অ্যাসিড, তার মধ্যে H3O+টা ফার স্ট্রঙ্গার অ্যাসিড। তার মানে তোমার ইকুইলিব্রিয়ামের একদিকে আছে PHCO- তার সঙ্গে H3O+, আর অন্যদিকে আছে PHCOH+H2। আমরা দেখতে পাচ্ছি পিকে ভ্যালু থেকে H3O+ is a far stronger acid than benzoic acid, তাহলে H3O+ will quantitatively প্রোটোনেট করে দেবে বেঞ্জোয়েটকে, তখন বেঞ্জোয়েট উইল অ্যাক্ট অ্যাজ আ বেস, এবং বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। মিডিয়ামের টেম্পারেচার আমরা ইচ্ছাকৃতভাবে উঠতে দিচ্ছি না, কারণ বেঞ্জোইক অ্যাসিডটা গরম জলে সলেবল, টেম্পারেচার কন্ট্রোল করা হচ্ছে, মোটামুটি রুম টেম্পারেচারে রাখা হচ্ছে, ঝপ করে বেঞ্জোইক অ্যাসিডে প্রেসিপিটেট করে যাবে, ফিল্টার করে নাও, আবার ক্রিস্টাল করে মেল্টিং পয়েন্ট থেকে। সো দিস ওয়ে ইউ ক্যান সেপারেট বেসড অন সিম্পল অ্যাসিড বেস কেমিস্ট্রি অ্যান্ড consequently solubility the two components of a binary solid mixture, যেখানে একটা রিলেটিভলি লেস অ্যাসিডিক বেটা ন্যাপথল আর একটা রিলেটিভলি মোর অ্যাসিডিক বেঞ্জোইক অ্যাসিড কম্পোনেন্ট রয়েছে, একটা 1:1 মিক্সচার থেকে তাদেরকে সেপারেট করে। ওকে, মুভিং অন। এরপরে উই আর কনসিডারিং দি এফেক্ট অফ সাবস্টিটিউয়েন্টস অন দ্য অ্যাসিডিটি অফ ফেনল। ফেনলের অ্যাসিডিটি কম্পেয়ার করতে গেলে সেখানে আমরা কতগুলো সাবস্টিটিউয়েন্ট বেশিছি রিংয়ের ওপরে। নাইট্রো, we know that nitro is like the -I - R effector pinnacle. নাইট্রো খুবই একটা টিপিক্যাল একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বলে আমরা ওটাকে মনে করি। তো এবার এখানে এর পিকে ভ্যালুগুলো দেখো, এটা পিকে 10-এর কাছে, তুমি একটা নাইট্রো গ্রুপ বসিয়েছো, দিস ইজ দ্য মেটা পজিশন, মেটানাইট্রোফেনল, সো দ্যাটস 8.4। সো অবভিয়াসলি পিকে ড্রপ করেছে, তার মানে অ্যাসিডিটি একটু বেড়েছে। অ্যান্ড দিস শুড কাম অ্যাজ ইনটুইটিভ টু ইউ, যে আমি যদি এই রিংয়ের ভেতরে কোথাও একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসাই, তাহলে এইখানটায় যে মাইনাস চার্জটা থাকবে, সেটা এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের এফেক্টটা ফিল করবে, আইদার রেজোনেন্সের থ্রু দিয়ে, অথবা ইন্ডাকটিভ এফেক্টের থ্রু দিয়ে, অথবা রেজোনেন্স ইন্ডাকটিভ এফেক্ট দুটো এফেক্টেরই থ্রু দিয়ে। যদি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসাও, তো নেগেটিভ চার্জের একটা নেগেটিভ চার্জটা রিংয়ের ভেতরে ঢোকার একটা টেন্ডেন্সি থাকে, সেটা সিগমা বন্ডের থ্রু দিয়ে হোক কি পাই বন্ডের থ্রু দিয়ে হোক। তার মানে নেগেটিভ চার্জের ডিলোকালাইজেশন এফিসিয়েন্ট হবে, এবং তার ফলে কনজুগেট বেসের প্রোটোনেটেড হওয়ার টেন্ডেন্সি কমে যাবে, তার ফলে অ্যাসিডের অ্যাসিডিটি বাড়া উচিত, সেটাই হয়েছে। এবং এখানে এইটাকে পজিশনটাকে চেঞ্জ করে যদি আমি এটাকে প্যারাতে নিয়ে আসি, তাহলে সেটা আরো বেড়ে গেল। দিস ইজ নট রাইট নাও অবভিয়াস যে কেন হলো, তার কারণ একটাই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ ছিল, তো সেইটাকে আমি পজিশন চেঞ্জ করাতে কেন হঠাৎ করে বেড়ে গেল। আবার NO2টা তো ইনফ্যাক্ট মেটা থেকে প্যারাতে চলে গেল, তার মানে এই OH এর সাথে তার ডিস্টেন্সটা বেড়ে গেল, বন্ড ডিস্টেন্সটা বেড়ে গেল, মাঝখানে আরেকটা বন্ড চলে এসছে, তাহলে অ্যাসিডিটি কি করে বাড়লো সেটা দেখতে হবে, কিন্তু অ্যাসিডিটি বাড়ছে। আর এখানে দেখো, উই হ্যাভ লোডেড আপ দ্য two ortho and one para positions with the nitro group, so this is called the picric acid। এর অ্যাসিডিটি এতই বেশি যে এটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলি, এবং এর অ্যাসিডিটি দেখো খেয়াল করে 0.3। সো দিস ইজ লাইক even very much stronger acid compared to carboxylic acid.
ফেনলের অ্যাসিডিটি খারাপ খারাপ আমরা বলি, কিন্তু সেই রকম পরিস্থিতিতে যদি ফেনলকে তুমি লোড আপ করে দাও উইথ ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপস, তাহলে সেই অ্যাসিডিটি কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের অ্যাসিডিটিকে ছাড়িয়ে চলে যেতে পারে। ইফ দিস ওয়ার ট্রু, তাহলে এটা আমাকে ব্যাখ্যা করতে হবে তো কি হচ্ছে। তো দেখো, ফেনক্সাইড আঁকেছি, করেসপন্ডিং মেটানাইট্রোফেনক্সাইড, প্যারানাইট্রোফেনক্সাইড আর পিক্রিক অ্যাসিড থেকে ডিরাইভড পিক্রেট অ্যানায়ন। তাহলে এখান থেকে আমরা তো বুঝতেই পারছি যে এখানটা একটা রেজোনেন্সের থ্রু দিয়ে লোন পেয়ারে ডিলোকালাইজেশন আছে, ডিসপারশন অফ নেগেটিভ চার্জ আছে। হাউএভার উই ডোন্ট হ্যাভ এনি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। তো এখানে আমরা যখন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসিয়েছি মেটা পজিশনে, তখন সে কিন্তু নিজের মাইনাস আই এফেক্টটা শো করছে, মাইনাস আর এফেক্টটা শো করতে পারবে না। কেন করতে পারবে না? তার কারণ তুমি যদি নেগেটিভ চার্জকে ডিলোকালাইজ করো, একটু আগেই তুমি দেখলে যে সেই নেগেটিভ চার্জ এইখানে এসে এইখানে আসে, এখানে আসে এবং এখানে আসে, অর্থাৎ নাইট্রো যে কার্বনটার উপরে আছে সেই কার্বনের উপরে কিন্তু নেগেটিভ চার্জ আসে না। অতএব নাইট্রোর মাইনাস আর এফেক্ট শো করার কোনো সিন নেই। তার মানে এখানে নাইট্রো বেসিক্যালি মাইনাস আই এফেক্ট দেখাচ্ছে, কিন্তু মাইনাস আই এফেক্টটাও একটা স্ট্রংলি ইলেকট্রন উইথড্রয়িং ইফেক্ট অ্যাজ ফার অ্যাজ নাইট্রো ইজ কনসার্ন। তাহলে নেগেটিভ চার্জটা খানিকটা হলেও স্টেবিলাইজড হবে এবং এর রিপ্রোটনেশন টেন্ডেন্সি কিন্তু কম হবে, অর্থাৎ মেটা নাইট্রোফেনলের কনজুগেট বেসের প্রোটনেটেড হওয়ার টেন্ডেন্সি ফেনলের কনজুগেট বেসের প্রোটনেটেড হওয়ার টেন্ডেন্সির থেকে কম, which means metanitrophenol should be a stronger acid as evidence from the lower pKa. Okay, what about প্যারানাইট্রোফেনল? এখানে নাইট্রো একটাই আছে, কিন্তু সেটা মেটা থেকে প্যারাতে গেছে। মাইনাস আই এফেক্ট হয়তো একটু রিডিউস করবে, তার কারণ অক্সিজেনের উপরে যে নেগেটিভ চার্জ আছে তার থেকে মেটা পজিশনের দূরত্ব থেকে নাইট্রো যদি প্যারাতে থাকে তাহলে তার দূরত্ব একটু বেশি। বাট মাচ মোর এফেক্টিভ উড বি দ্য মাইনাস আর এফেক্ট, ইলেকট্রন উইথড্রয়িং মাইনাস আর এফেক্ট। কারণ তুমি যদি এটাকে ডিলোকালাইজ করো, ইউ ক্যান ডিরেক্টলি ডিলোকালাইজ দিস নেগেটিভ চার্জ অন টু দ্য নাইট্রো গ্রুপ, এবং সেক্ষেত্রে নেগেটিভ চার্জটা তখন আর কার্বনের উপর থাকবে না, নেগেটিভ চার্জটা সোজা নাইট্রো 2 মাইনাসের নাইট্রো অক্সিজেনের উপরে গিয়ে পড়বে। সো দ্যাটস বেটার, নো? কারণ এখানে তুমি নেগেটিভ চার্জকে এই কার্বনগুলোর উপরে ডিলোকালাইজ করার চেষ্টা করছো। এখানে তুমি হ্যাঁ এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, এখানে রাখতে পারো, বা এখানে রাখা মানে বেসিক্যালি নাইট্রো মাইনাস আর এফেক্টকে কাজ করার সুযোগ করে দেওয়া, এবং নাইট্রো মাইনাস আর এফেক্টকে যদি ইনক্লুড করো তাহলে অক্সিজেনের উপর নেগেটিভ চার্জ আছে। সো দ্যাটস ওয়ে বেটার। দ্যাট ইজ ওয়াই ডিসপাইট a decreased minus I effect, the minus R effect is operative here, যেটা এখানে কাজ করছে না। তাহলে ওভারঅল এইটার ডিলোকালাইজেশন ইজ মোর এফিশিয়েন্ট কম্পেয়ার টু এই কনজুগেট বেস ডিরাইভ ফ্রম মেটানাইট্রোফেনলের ডিলোকালাইজেশন থেকে, চার্জ ডিসপারশন থেকে। তাহলে এর প্রোটনেশন টেন্ডেন্সি কিন্তু মেটানাইট্রোফেনলেটের থেকে অনেক কম হবে। তাহলে প্যারানাইট্রোফেনলেট উইল বি আ উইকার বেস, কনসিকুয়েন্টলি প্যারানাইট্রোফেনল শুড বি আ স্ট্রঙ্গার অ্যাসিড। এবং পিক্রিক অ্যাসিডের ক্ষেত্রে তুমি বুঝতেই পারছো, প্রথম কথা তুমি তিনখানা নাইট্রো গ্রুপ দিয়েছো, তো তাদের মাইনাস আই এফেক্ট অত্যন্ত স্ট্রং হবে। অর্থ পজিশনে নাইট্রো আছে মানে ও মাইনাসের সাথে তার প্র্যাকটিক্যালি ডিস্টেন্স খুবই কম, মেটার থেকেও কম, তাহলে মাইনাস আই এফেক্ট খুব স্ট্রং। এবং তিনটে নাইট্রো গ্রুপ এমন পজিশনে বসে আছে, নেগেটিভ চার্জটা এখানে আসছে তখন এই নাইট্রোকে মাইনাস আর এফেক্ট দিয়ে স্টেবিলাইজ করছে, এখানে আসছে তখন এই নাইট্রোটা নেগেটিভ চার্জ দিয়ে মাইনাস আর দিয়ে স্টেবিলাইজ করছে, যখন এখানে আসছে তখন এই নাইট্রোটা নিজের মাইনাস আর এফেক্ট শো করছে। তার মানে তিনটে নাইট্রোই নিজের মাইনাস আই এবং মাইনাস আর এফেক্ট শো করতে পারছে, এবং এর বেসিসিটি অত্যন্ত পুয়ার হবে। এর প্রোটনেশন টেন্ডেন্সি উইল বি লাইক অলমোস্ট very low, and therefore this will be like very strong acid, and it is emerging as the strongest acid of the four. So hopefully you have understood that how we can use resonance to determine the effect of different substituents on the acidity of phenol. ring substituenটের সঙ্গে ফেনলের অ্যাসিডিটি কিভাবে চেঞ্জ করে। আবার দেখো আরেকটা দেখো, প্যারাফ্লুরোফেনল এবং প্যারাক্লোরোফেনল এগুলো সব কিন্তু সিইউতে পরীক্ষা দেয়। পিকে ভ্যালুগুলো দেখলে তুমি একটু সারপ্রাইজ হতে পারো যে এই ফ্লুরিন ক্লোরিন এদের জেনারেলি আমরা মাইনাস আই এফেক্টটা বেশি বলে চিনি, এদেরকে আমরা সবসময় মাইনাস আই এফেক্ট এক্সার্ট করছে এই কথাটা বলে থাকি, ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়াল রয়েছে এইসব বলে থাকি। তো এর পিকে ভ্যালু হচ্ছে 10-এর কাছে, এর পিকে ভ্যালু হচ্ছে 9-এর কাছে, তার মানে দিস মাস্ট বি দ্য স্ট্রঙ্গার অ্যাসিড। যদি স্ট্রঙ্গার অ্যাসিড হয় তাহলে আমি বলতে বাধ্য যে এইটা হচ্ছে উইকার বেস কম্পেয়ার টু এইটা, অথচ এটা কিন্তু অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল না, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তাহলে ফ্লুরিনের মাইনাস আই এফেক্ট কিন্তু স্ট্রঙ্গার হওয়ার কথা। আর ফ্লুরিন যদি ইন্ডাকটিভ ইলেকট্রন উইথড্রয়িং এফেক্টের থ্রু দিয়ে বেশি ইলেকট্রন উইথড্রয়িং ইন নেচার হয় ক্লোরিনের থেকে, যেহেতু তার ইলেকট্রোনেগেটিভিটি বেশি মাইনাস আই এফেক্ট বেশি হওয়ার কথা,
তাহলে এই নেগেটিভ চার্জের ডিসপারশন, এই নেগেটিভ চার্জের ডিসপারশনের থেকে মোর এফেক্টিভ হওয়া উচিত। এই নেগেটিভ চার্জের ডিসপারশনের থেকে এই নেগেটিভ চার্জের ডিসপারশন লেস এফেক্টিভ হওয়া উচিত। তার মানে বেসিক্যালি এইটা উইকার বেস হওয়ার কথা ছিল, এইটা স্ট্রঙ্গার বেস হওয়ার কথা ছিল, কারণ ফ্লুরিন শুড বি মোর ইলেকট্রন উইথড্রয়িং বাই ভার্চু অফ ইটস গ্রেটার মাইনাস আই এফেক্ট হুইচ ইজ এ রেজাল্ট অফ ইটস হায়ার ইলেকট্রোনেগেটিভিটি। কিন্তু তা কিন্তু হচ্ছে না। প্যারাক্লোরোফেনলটা স্ট্রঙ্গার অ্যাসিড, তার মানে দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি দ্য উইকার বেস কম্পেয়ার টু দ্যাট ওয়ান। এটাকে ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে আবার একটু রেজোনেন্সের হেল্প নিতে হবে, বাট দিস টাইম উই আর ডিলিং উইথ delocalization of the lone pair on carbon onto the vacant d orbital of chlorine। অর্থাৎ এই নেগেটিভ চার্জটাকে তুমি সরাসরি এর মাথায় চাপিয়ে দাও, যেটা কিন্তু এখানে অন্য কোনো কার্বন বেস গ্রুপ থাকলে তুমি করতে পারতে না, কারণ কার্বনের লো লাইং ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, যেমন ফ্লুরিনেরও নেই। ফ্লুরিনের লো লাইং ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই, অর্থাৎ ইজিলি অ্যাক্সেসেবল, এনার্জেটিক্যালি অ্যাক্সেসেবল ভ্যাকেন্ট ডি অরবিটাল নেই। তাহলে এখানে যে পাই বন্ডটা তৈরি হয়েছে, এটা বেসিক্যালি তৈরি হয়েছে ওভারল্যাপ বিটুইন পি অরবিটাল অন কার্বন অ্যান্ড দ্যাট ভ্যাকান্ট ডি অরবিটাল অন ক্লোরিন। ক্লোরিন নিজের অক্টেট এক্সপ্যান্ড করে নিয়েছে, কারণ এখানে কি ছিল, প্রথমে তোমার এখানে ছিল একটা, দুটো, তিনটে লোন পেয়ার আর একটা সিগমা বন্ড। এখানে দেখো ইউ হ্যাভ লাইক 3 লোন পেয়ার্স, কারণ লোন পেয়ার্স তো যা ছিল তাই আছে, কিন্তু নাও ইউ হ্যাভ 1 সিগমা বন্ড অ্যান্ড 1 পাই বন্ড। তার মানে বেসিক্যালি এখানে আছে 3 দুগুণে 6টা, আর এই বন্ডের জন্য 4টে, টোটাল 10টা ইলেকট্রন ক্লোরিন নিজের অক্টেট এক্সপ্যান্ড করেছে। তো অক্টেট যদি এক্সপ্যান্ড করে, তাহলে ফ্লুরিন কি নিজের অক্টেট এক্সপ্যান্ড করতে পারে? ফ্লুরিন পারে না, কারণ ফ্লুরিনের কিন্তু লো লাইন, আমি বারবার বলছি, এনার্জেটিক্যালি অ্যাক্সেসেবল লো লাইন ভ্যাকান্ট ডি অরবিটাল কিন্তু নেই। তো যদি না থাকে, তাহলে এই ধরনের কোনো রেজোনেন্স স্ট্রাকচার তুমি ফ্লুরিনের জন্য আনতে পারবে না। এবং এটা তো অবভিয়াসলি একটা ও মাইনাসের নেগেটিভ চার্জকে ডিলোকালাইজ করার একটা মেকানিজম হিসেবে কাউন্টেড হবে। তো অবভিয়াসলি phenoxide derived from parafluorophenol will not enjoy this type of stabilization. On the other hand, phenoxide derived from parachlorophenol will enjoy this stabilization, and consequently this one will have a lower tendency for protonation, this one will have a higher tendency of protonation, and parachlorophenol will be the more acidic. Not only that, ফ্লুরিন ক্লোরিন এদের কিন্তু সব লোন পেয়ার আছে, এবং লোন পেয়ার থাকার জন্য যদি বেঞ্জিন রিং এর সঙ্গে তারা অ্যাসোসিয়েট থাকে, তাহলে তারা লিটল বিট অফ প্লাসার এফেক্ট দেখাতে পারে। যদি প্লাসার এফেক্ট দেখায়, তাহলে সেটা ইনফ্যাক্ট অ্যাসিড উইকেনিং, কারণ আমরা কনজুগেট বেসটাতে যদি ফ্লুরিনের লোন পেয়ারটাকে এইদিকে ডিলোকালাইজ করি, দেন উই ক্যান সি যে এই জায়গাতে নেগেটিভ চার্জের বিল্ড আপ হচ্ছে, এবং এখানে লাইক চার্জেস পাশাপাশি চলে আসছে বলে চার্জ ইন্টেন্সিফাইড হয়ে যাচ্ছে। অর্থাৎ সিস্টেম এই ও মাইনাসকে ডিলোকালাইজ করার বদলে এর উপরে চার্জ ইন্টেন্সিফাই করে দিচ্ছে। ইফ দিস ওয়ার টু হ্যাপেন, তাহলে এর কিন্তু প্রোটনেশন টেন্ডেন্সি বহুগুণ বেড়ে যাবে, কারণ সে কিন্তু এই নেগেটিভ চার্জের পাশাপাশি থাকাটাকে সহ্য করতে পারবে না। যদি না পারে, তাহলে এর প্রোটনেশন টেন্ডেন্সি খুব বেড়ে যাবে। তার মানে এটা কিন্তু স্ট্রঙ্গার বেস হয়ে গেল, কনসিকুয়েন্টলি এটা উইকার অ্যাসিড হয়ে গেল, যেটা আমরা পিকে থেকে দেখছি। এবার তুমি বলতে পারো ক্লোরিনের ক্ষেত্রেও তো হবে। ক্লোরিনের ক্ষেত্রে কি হবে না? ক্লোরিনেরও তো লোন পেয়ার আছে। কিন্তু ক্লোরিনের ক্ষেত্রে মজাটা হচ্ছে ফ্লুরিন এবং কার্বন তারা একই পিরিয়ডে আছে, তাই না? কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। তাহলে কার্বন যে 2p2s অরবিটাল ব্যবহার করে বন্ডিং এর জন্য, ফ্লুরিনও তাই করে, তাদের অরবিটাল সাইজে ম্যাচিং হয়। ক্লোরিন কিন্তু ফ্লুরিনের পরের পিরিয়ডে আছে, অর্থাৎ সেই 3s 3p অরবিটাল ব্যবহার করে, এবং তাদের সাইজ সব অন্যরকম, অনেকটা বড় বড় অরবিটাল। এবার আমরা যখন অরবিটাল ওভারল্যাপ শিখেছি, তখন আমরা এটা দেখেছি যে অরবিটাল সাইজ অরবিটাল ওভারল্যাপের ক্ষেত্রে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি তুমি অরবিটাল সাইজ ম্যাচিং রাখো, তাহলে ওভারল্যাপ খুব সুন্দর হবে। সাইজ যদি মিসম্যাচ হয়ে যায়, একটা যদি একটু ছোট অরবিটাল হয় আর একটা বন্ডিং পার্টনারের অরবিটাল যদি একটু বড় হয়, তাহলে অরবিটাল ওভারল্যাপ কম্প্রোমাইজড হয়। তো এখানে আছে এই ধরনের পি পাই অফ কার্বন অ্যান্ড পি পাই অফ ফ্লুরিন, কম্পেয়ার দ্যাট উইথ দ্য পি পাই অফ কার্বন অ্যান্ড ডি পাই অফ ক্লোরিন, কারণ এখানে আমরা পি অরবিটাল ওভারল্যাপ করছি। তার মানে এই ওভারল্যাপটা ইজ ফার মোর এফিশিয়েন্ট ডিউ টু সাইজ ম্যাচিং কম্পেয়ার টু এই ওভারল্যাপ, বিকজ ক্লোরিনের অরবিটালের সাইজের সাথে কার্বনের অরবিটালের সাইজ মেলে না। আবার এই জায়গাটাতে একটা কমপ্লিটলি অন্য যুক্তি দেওয়া হচ্ছে, এখানে কিন্তু অরবিটাল সাইজ নিয়ে আমরা কোনো কথাই বলছি না। এখানে আমরা বলছি যে ক্লোরিনের উপর এমন একটা অরবিটাল আছে যেটা ফ্লোরিনের উপর নেই, লো লাইং ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে। এখানে ডি অরবিটাল আছে, কিন্তু সেটার এনার্জি অনেক উপরে থেকে অ্যাক্সেস করা যায় না। তারপরে ক্লোরিন কনজুগেট বেসকে স্টেবিলাইজ করছে,
আবার উল্টে ফ্লুরিন কনজুগেট অ্যাসিডকে ডিস্টেবিলাইজ করছে বাই এক্সার্টিং ইটস প্লাস আর এফেক্ট। দেয়ারফর ইট ইজ লজিক্যাল টু সে যে এইখান থেকে আমরা যে কনজুগেট বেসটা পাবো প্যারাফ্লুরোফেনক্সাইড, আর এখান থেকে আমরা যেটা পাবো প্যারাক্লোরোফেনক্সাইড, তার মধ্যে এই প্যারাক্লোরোফেনক্সাইডের প্রোটনেশন টেন্ডেন্সি কম হবে এবং অটোমেটিক্যালি despite fluorine being more electronegative and supposedly মাইনাস আই এফেক্ট তার বেশি হওয়া সত্ত্বেও এখানে কিন্তু প্যারাক্লোরোফেনলটা স্ট্রঙ্গার অ্যাসিড হিসেবে এমার্জ করে আসবে। ওকে, এবার আমরা একটুখানি অন্য দিকে যাই। আমরা এতক্ষণ পর্যন্ত যা অ্যাসিডিটি দেখেছি, কার্বক্সিলিক অ্যাসিড, ফেনল, অ্যালকোহল, সবই হাইড্রোজেনটা অ্যাসিডিক প্রোটনটা অক্সিজেনের উপরে ছিল। এবারে আমরা যদি কার্বন অ্যাসিড নিয়ে একটু ডিল করি, কার্বন অ্যাসিড কারা? যেখানে অ্যাসিডিক প্রোটনটা কার্বনের উপরে থাকে। জেনারেলি হাইড্রোকার্বনরা তো কার্বন অ্যাসিড হয় না, কারণ আমরা দেখছিলাম যে মিথেন, ইথেন এদের সব পিকে ভ্যালু হচ্ছে মোর দ্যান 50, তো তার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা অ্যাসিড ডিসোসিয়েশন কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে 10⁻⁻50, তার মানে প্রতি 10⁻50 মলিকিউলসের মধ্যে একটা মলিকিউল আয়োনাইজ হয়ে বসে আছে। তাকে তুমি কোনোভাবেই অ্যাসিড তুমি বলতে পারো না। বাট ওই কার্বনের উপরে যে কনজুগেট বেসে যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে কার্বনের উপরে যদি আমি ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিয়ে দিই, তাহলে কি হবে? তারা যদি মাইনাস আই এফেক্ট, মাইনাস আর এই সমস্ত এফেক্ট শো করতে পারে, তাহলে কনজুগেট বেসটা স্টেবিলাইজ হওয়ার কথা। কনজুগেট বেস যদি স্টেবিলাইজ হয় তাহলে করেসপন্ডিং অ্যাসিডিটি বাড়ার কথা, তাই হয়। অ্যালকেনদের পিকে ভ্যালু হচ্ছে 45 থেকে 50-এর রেঞ্জে, কিন্তু সাপোজ ওই অ্যালকেনের ধরো ইথেন, তো ইথেনের পিকে ভ্যালু দেখছে, যেটা পিকে ভ্যালু হচ্ছে 50। এগুলোকে নর্মালি এক্সপেরিমেন্টালি মাপা যায় না, এগুলোকে এক্সট্রাপোলেট করে করে বার করতে হয়। কিন্তু তুমি যদি এই CH3-র একটা CH3 কে সরিয়ে যদি সেখানটায় একটা COCH3 গ্রুপ নিয়ে আসো, অর্থাৎ এই CH3টাকে সরিয়ে যদি তার জায়গাটা COCH3 গ্রুপ নিয়ে আসো, যে COCH3-র মাইনাস আই এবং মাইনাস আর এফেক্ট এক্সার্ট করার ক্ষমতা আছে, তাহলেই পিকে এটা ঝপ করে নেমে যাবে এবং অনেকটা নেমে যাবে। তার মানে অ্যাসিটোন ইজ লাইক 10⁻30 টাইমস মোর অ্যাসিডিক কম্পেয়ার টু ইথেন। সো হোয়াট ইজ হ্যাপেনিং? উই মাস্ট লুক এট দ্য কনজুগেট বেসেস। কনজুগেট বেস দেখো, এখানে একটা সিম্পল কার্বন আয়ন, যেখানে কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন বা ডিলোকালাইজেশনের সম্ভাবনা কিছু নেই, বরঞ্চ বলা যায় যে এখানে একটা CH3 গ্রুপ আছে, তো CH3 গ্রুপ সাপোজিটলি প্লাস আই এফেক্ট শো করে, তাহলে চার্জ ইন্টেন্সিফিকেশন হচ্ছে। অন দি আদার হ্যান্ড, আমি এই কার্বনিল কম্পাউন্ডের এই পজিশন থেকে, যেটাকে আমরা আলফা কার্বন বলি, সেখান থেকে যদি ডিপ্রোটনেট করি, তাহলে আমরা যেটা পাবো সেটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড এনোলেট আয়ন। অ্যান্ড এনোলেট আয়নের স্পেশালি কন্ট্রিবিউটিং স্ট্রাকচার সেটা হচ্ছে এই কম্পাউন্ডটা, এই রেজোনেন্স কেমিক্যালটা, যেখানে instead of the negative charge on having the negative charge on carbon, we have the negative charge on oxygen. So that's even better, কারণ অক্সিজেন ইজ ইলেকট্রোনেগেটিভ। এখানে এই ধরনের কোনো ডিলোকালাইজেশন পসিবল নয়। তাহলে আমরা বলতে পারি যে এইটার ওভারঅল এনোলেট আয়নের প্রোটনেশন টেন্ডেন্সি উইল বি ফার লেস কম্পেয়ার টু দি অ্যানায়ন ডিরাইভড ফ্রম ইথেন, which means enolate ion is a far weaker base compared to the anion derived from ethane, এবং ইথেনের corresponding protonation tendency will be deprotonation tendency will be much less. Ethane will be weaker acid. The conjugate base derived from ethane will be a far stronger base compared to enolate, and therefore acetone will be the stronger acid compared to ethane, যেটা আমরা পিকে ভ্যালু থেকে দেখতেও পাচ্ছি। এবং এখানে শুধু মাইনাস আর এফেক্ট কথাটা বললে ভুল হবে, এখানে স্ট্রং মাইনাস আই এফেক্টও আছে, যেটা কিন্তু এখানে নেই। তার মানে এর রিপ্রোটনেশন টেন্ডেন্সি ইজ ভেরি স্মল, therefore it is a weaker, very much weaker base compared to এটা, therefore this is a stronger acid than এটা। ওকে, তো এবার বলেছে যে হ্যাঁ, এরকম যদি আমরা CH3CH2 জেড নিই, এবার জেডটাকে যদি তুমি হাইড্রোজেন নাও, তার মানে ইথেন, তাহলে তার পিকে ভ্যালু হচ্ছে রাউন্ড অ্যাবাউট 50। এখানে তুমি যদি জেডটা সিও এমই করে দাও, তাহলে সেটা হয়ে যাচ্ছে 20, যদি সায়ানো করো সেটা 25, যদি CO2 করো তাহলে 23, যদি সিও NME2 করো তাহলে 30, যদি NO2 করো, দেখো NO2 যেই NO2 করেছে, দেখো NO2 ইজ স্ট্রংলি মাইনাস আই মাইনাস আর, দেখো পিকে ড্রপ করে গেছে। দিস ইজ দি মোস্ট অ্যাসিডিক অফ দ্য লট, মোস্ট অ্যাসিডিক। তাহলে এই জিনিসটার মধ্যে আমরা কিছু ট্রেন্ড দেখতে পাচ্ছি যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিলেই সঙ্গে সঙ্গে অ্যাসিডিটি বেড়ে যাচ্ছে, কিন্তু অ্যাসিডিটি বাড়াটা না কনসিস্টেন্ট নয়। কেন কনসিস্টেন্ট নয়? কিরকম কনসিস্টেন্ট নয়?
যেমন আমরা এখানে তিনটে গ্রুপকে সিলেক্ট করেছি, এই সিওএমই গ্রুপটা, একটা কিটোমিথাইল গ্রুপ, একটা কার্বেথক্সি গ্রুপ, আর এই সিওএনএমই টু, অর্থাৎ CO2 আর সিওএনএমই টু। দেখো এই তিনটের মধ্যে লার্জ ডিফারেন্স অফ অ্যাসিডিটি লক্ষ্য করা যাচ্ছে। যখন আমি এটাকে নিচ্ছি সে মানে CH3 CH2 জেড বা CH3 জেড যাই তুমি নাও, যেটাই নাও, মানে CH3 CH2 জেড নেওয়া যায়, CH3 জেডও নেওয়া তাই। অর্থাৎ যখন এটা বেসিক্যালি এটা কিটোন, তখন তার অ্যাসিডিটি সবচেয়ে বেশি। যখন সেটা এস্টার, তার অ্যাসিডিটি একটু হলেও কম্প্রোমাইজ হয়েছে, অ্যাসিডিটি একটু কমেছে, পিকে ভ্যালু একটু বেড়েছে। আর যখন ওটা অ্যামাইড, তখন তার পিকে ভ্যালু কিন্তু অনেক বেড়ে গেছে। তাহলে এবার আমরা এই জিনিসটাকে একটু অ্যানালিসিস করার চেষ্টা করছি বাই টেকিং 3 কংক্রিট এক্সাম্পলস: অ্যাসিটন, ইথাইল অ্যাসিটেট, এনএন ডাইমিথাইল অ্যাসিটামাইড। এটা অ্যাসিটিক অ্যাসিডের অ্যামাইড, তাহলে এন এর উপরে দুটো মিথাইল আছে, তাহলে এনএন ডাইমিথাইল অ্যাসিটামাইড। এটা অবভিয়াসলি ইথাইল এস্টার অফ অ্যাসিটিক অ্যাসিড, তাই ইথাইল অ্যাসিটেট, আর এটা অবভিয়াসলি অ্যাসিড। তো সব এঁকে ফেলো কনজুগেট বেসগুলো। এবার কনজুগেট বেস যখন আমরা এঁকেছি, তখন দেখা যাচ্ছে সুন্দর এখানে রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, অ্যান্ড উই ডোন্ট হ্যাভ এনি সর্ট অফ রেজোনেন্স স্টেবিলাইজেশন ফর দি কিটোন। আমরা এখানে হাইপার কনজুগেশন আঁকতে পারি, এই সিএইচ বন্ডকে ভেঙে অক্সিজেনের উপরে নেগেটিভ চার্জ আনা যায়, কিন্তু লেট আস নট থিঙ্ক ইন দ্যাট ওয়ে। হাইপার কনজুগেশনটা এখানে এত ইম্পর্টেন্ট হবে না, সেটাকে আমরা আপাতত ডিসকাউন্ট করলাম, কারণ আমরা আমাদের মডেলটাকে অ্যাজ সিম্পল অ্যাজ পসিবল রাখতে চাই। ওকে, এবার চলে এসো এস্টারে। ফার্স্ট অফ অল, এস্টারের নিজস্ব একটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে। এই যে এখানে অক্সিজেন, এস্টারের উপর অক্সিজেনের যে লোন পেয়ার আছে, সেটা এখানে যেতে পারে, যদিও সেটা কম্পারেটিভলি লেস এফেক্টিভ, কারণ সেখানে চার্জ সেপারেশন হয়ে যাচ্ছে, বাট একটু হলেও রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, যেটা এখানে নেই। কিন্তু এস্টার এনোলেট, কিটোন এনোলেট আর এস্টার এনোলেটের মধ্যে একটা মেজর তফাৎ হচ্ছে, এস্টার এনোলেটে দিস ডিলোকালাইজেশন ইজ পসিবল, বাট অলসো দিস ডিলোকালাইজেশন ইজ অলসো পসিবল, যেখানে তুমি এইটা পেতে পারো। অবভিয়াসলি দিস ইজ আ লেস কন্ট্রিবিউটিং স্ট্রাকচার, কারণ এখানে অনেকটা চার্জ সেপারেশন হয়ে গেছে, বাট দিস ইজ দেয়ার। অ্যামাইডের ক্ষেত্রেও সেটা একই রকম ভাবে, অ্যামাইডের এই নাইট্রোজেনের লোন পেয়ার এখানে ডিলোকালাইজ হচ্ছে, আবার অ্যামাইড থেকে ডিরাইভ যে কনজুগেট কনজুগেট বেস, সেখানে কিন্তু যেরকম এই নেগেটিভ চার্জটা কার্বনের উপর ডিলোকালাইজ হতে পারে, লোন পেয়ারটা অন কার্বন, এই নাইট্রোজেনের উপরে থাকা লোন পেয়ারও ডিলোকালাইজ হতে পারে। সো দ্য পয়েন্ট ইজ যে এইখানে কোনো আলাদা কোনো কনজুগেশন নেই এক্সেপ্ট লোন পেয়ার ডিলোকালাইজেশন ফ্রম দি আলফা কার্বন, কিন্তু এখানে এই লোন পেয়ারের ডিলোকালাইজেশনটা ইজ টু সাম এক্সটেন্ট কম্প্রোমাইজড। এখানেও তাই। কম্প্রোমাইজড কেন? তার কারণ হচ্ছে এরা হচ্ছে ক্রস কনজুগেটেড। ক্রস কনজুগেটেড মানে তুমি যখন এই রেজোনেন্সটা আঁকছো, তখন তুমি এটা আঁকতে পারছো না, আবার যখন তুমি এটা আঁকছো, তখন তুমি এটা আঁকতে পারছো না। তুমি এইভাবে ব্যাপারটা ভাবতে পারো যে এই নেগেটিভ চার্জটাকে এই কার্বনিল যত ডিলোকালাইজ করবে, তত এর বেসিটি কমবে। তো কার্বনিল ডিলোকালাইজ করবে কখন? যখন কার্বনিল ইলেকট্রনটা পেতে চাইবে। এবার যদি কার্বনিলের পাশে এমন কোনো সাবস্টিটিউয়েন্ট তুমি বসিয়ে দাও যে অলরেডি কার্বনিলকে ইলেকট্রন সাপ্লাই করে, তাহলে কার্বনিলের ইলেকট্রন খাওয়ার ইচ্ছে বা ইলেকট্রন হাঙ্গার, সেটা কম্প্রোমাইজড হবে। তাহলে পাশের কার্বন থেকে নেগেটিভ চার্জকে টানার ইচ্ছাটা তার চলে যাবে বা রিলেটিভলি কম হবে, এবং সেক্ষেত্রে রেজোনেন্স স্টেবিলাইজেশন এনোলেটের ক্ষেত্রে, কিটোন এনোলেটের ক্ষেত্রে যতটা ভালো হবে, এস্টার কিংবা অ্যামাইড থেকে ডিরাইভড এনোলেটের ক্ষেত্রে অত কিন্তু ভালো হবে না। এবং এবং টু বি অনেস্ট, এটা অ্যামাইডের ক্ষেত্রে আরো বেটার হবে, তার কারণ নাইট্রোজেন ইজ লাইক লেস ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য সে বেটার ইলেকট্রন রিলিজ করতে পারে অক্সিজেনের তুলনায়। আর নাইট্রোজেনের মাথায় প্লাস চার্জ রাখলে সেটা রিলেটিভলি বেটার কম্পেয়ার টু অক্সিজেনের মাথায় প্লাস চার্জ রাখা, আর এখানে তো কেউই নেই। তার মানে ফার্স্ট অফ অল, এই সিস্টেমগুলো তিনটে যে এনোলেট, তার মধ্যে এই দুটো এনোলেট কিন্তু ক্রস কনজুগেটেড। এটাকে বলা হয় ক্রস কনজুগেশন, যেখানে একই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের জন্য দুটো ইলেকট্রন ডোনার সাইড কম্পিট করছে, এবং দুটো ইলেকট্রন ডোনার সাইড সাইমালটেনিয়াসলি কনজুগেশনে আসতে পারছে না। একজন যদি কনজুগেশনে আসে, তাহলে আরেকজন চুপ করে বসে থাকছে। সোজা কথা, কার্বনিলকে ইলেকট্রন খাইয়ে দিচ্ছে OET NME2, সো দ্যাট ইজ ওয়াই এর C- থেকে ইলেকট্রন খাওয়ার টেন্ডেন্সি কমে যাচ্ছে। তার মানে C- এর উপরে চার্জটা যতটা কার্বনিল ডিলোকালাইজ করতে পারছে এখানে, এই দুটো জায়গায় সেটা করতে পারছে না। এখানে তো খুবই কম পারছে, তার কারণ নাইট্রোজেন হাইলি ইলেকট্রন রিলিজিং কম্পেয়ার টু অক্সিজেন। তার ফলে ওদের চার্জ ডিলোকালাইজেশন যদি কম্প্রোমাইজড হয়, তো উই ক্যান সে দ্যাট এর রিপ্রোটনেশন টেন্ডেন্সি সবচেয়ে বেশি, তারপরে এইটা, অ্যান্ড তারপরে এইটা। সো দ্যাট মাস্ট বি দি স্ট্রংগেস্ট বেস, দ্যাট মাস্ট বি দ্য উইকেস্ট বেস, অ্যান্ড দেয়ারফোর এই জিনিসটা হচ্ছে উইকেস্ট অ্যাসিড, এই জিনিসটা শুড বি দ্য স্ট্রংগেস্ট অ্যাসিড, অ্যান্ড উই ক্যান সি দ্যাট
পিকে 30, পিকে 20। নট অনলি দ্যাট, তুমি আরেকটা জিনিস খেয়াল করো, তুমি এইখান থেকে এইখানে যখন যাচ্ছ তখন তুমি কিছুটা রেজোনেন্স স্টেবিলাইজেশন গেইন করছো, যদিও ওভারঅল এই মলিকিউলগুলো কিন্তু সবসময়ই তাদের করেসপন্ডিং কনজুগেট বেসিস থেকে মোর স্টেবল। পিকে ভ্যালুগুলোই বলে দিচ্ছে, এর কে ভ্যালু হচ্ছে 10⁻20। সো অ্যাসিডন ইজ লাইক থার্মোডাইনামিক্যালি ওয়ে মোর স্টেবল কম্পেয়ার টু এটা। বাট এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই যে আলফা পজিশন থেকে ডিপ্রোটনেট করলে একটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আমরা লক্ষ্য করছি, সেটা তো আমরা পাচ্ছি। তো সেই রেজোনেন্স স্টেবিলাইজেশন ইনলেটে আছে, এখানেও আছে, এখানেও আছে। বাট কিটোনটা ইটসেলফ তার কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে কি? সেটা তো আমরা প্রথমেই বললাম যে না, নেই। অথচ এস্টারের কিন্তু একটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, সেটা যত কমই হোক আছে। অ্যামাইডের জন্যও আছে, এবং অ্যামাইড এবং এস্টারের মধ্যে অ্যামাইডের রেজোনেন্স স্টেবিলাইজেশন আরো বেশি। দিস টাইম উই আর টকিং অ্যাবাউট দ্য অ্যাসিড ইটসেলফ, নট দ্য কনজুগেট বেস। অ্যাসিডের রেজোনেন্স স্টেবিলাইজেশন, মানে অ্যাসিড হিসেবে যে কাজ করছে তার রেজোনেন্স স্টেবিলাইজেশন অ্যামাইডে সবচেয়ে বেশি। তার কারণ লজিকটা সেই একই, অক্সিজেনের থেকে নাইট্রোজেন লেস ইলেকট্রোনেগেটিভ, তাহলে নাইট্রোজেন বেটার ইলেকট্রন রিলিজ করবে। তো এটাতে লাভটা কি? তুমি যদি বলো যে প্রোটন ছেড়ে দিলে অ্যানায়ন তৈরি হয় এবং সেই অ্যানায়নের রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, তাহলে এই রেজোনেন্স স্টেবিলাইজেশন পাওয়ার জন্য কিছুটা প্রোটন ছাড়তে পারে, কারণ রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে, ওখানটায় রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে। তো এ যদি নিজেই রেজোনেন্স স্টেবিলাইজড হয়, বা এই যদি নিজেই রেজোনেন্স স্টেবিলাইজড হয় এবং তার কনজুগেট বেস অর্থাৎ অ্যামাইড থেকে ডিরাইভড ইনলেট এবং এস্টার থেকে ডিরাইভড ইনলেট, তাদের রেজোনেন্স স্টেবিলাইজেশন যদি কম্পারেটিভলি কম্প্রোমাইজড হয় ডিউ টু ক্রস কনজুগেশন, তাহলে এইগুলো কেন প্রোটন ছাড়তে যাবে? এদের প্রোটন ছাড়ার টেন্ডেন্সি কম হবে না? কম্পেয়ার টু হোয়াট? কম্পেয়ার টু আ কিটোন, যেখানে ইটসেলফ কোনো রেজোনেন্স স্টেবিলাইজেশন নেই, কিন্তু অ্যানায়ন যদি তৈরি করে তাহলে কিছুটা রেজোনেন্স স্টেবিলাইজেশন পেতে পারে। আমি আবারও একটা পয়েন্ট এমফাসাইজ করতে চাই, তোমরা ভেবো না যে এই অ্যানায়নগুলো কিন্তু করেসপন্ডিং অ্যাসিড মলিকিউলগুলোর থেকে, অর্থাৎ কিটোন থেকে বা এস্টার থেকে বা অ্যামাইডের থেকে মোর স্টেবল, সেটা হতে পারে না। পিকে ভ্যালুগুলো দেখো, এটা 10⁻−30, এটা 10⁻−23, এটা 10⁻20। I am just talking about the incentive of giving up the proton. If the proton is given up, the conjugate base will enjoy a little bit of resonance stabilization. That is not to say that conjugate base will be thermodynamically more stable. But you cannot also discount the fact that there is a resonance stabilization in the conjugate base. But if your starting acid is itself resonance stabilized, তাহলে কনজুগেট বেসে গিয়ে রেজোনেন্স স্টেবিলাইজেশন এনজয় করার ইনসেন্টিভ তার কাছে অতটা লুক্রেটিভ ইনসেন্টিভ নয়, সেই জন্য সে প্রোটন ছাড়তে চাইছে না। তো কোথায়, কোন জায়গায় অ্যাসিড মলিকিউলের রেজোনেন্স সবচেয়ে ভালো? অ্যামাইডের ক্ষেত্রে। তার কারণ এখানে তো কোনো লোন পেয়ার টোন পেয়ার কিছু নেই, এখানে লোন পেয়ার আছে অক্সিজেনের উপরে, এখানে লোন পেয়ার আছে নাইট্রোজেনের উপরে। অক্সিজেনের থেকে নাইট্রোজেন মোর অ্যামেনেবল টু ডোনেশন বিকজ নাইট্রোজেন ইজ লেস ইলেকট্রোনেগেটিভ। দেয়ারফর অ্যামাইডের রেজোনেন্স স্টেবিলাইজেশন এস্টার রেজোনেন্স স্টেবিলাইজেশন থেকে বেটার হবে। অ্যামাইডের cross conjugation in conjugate base will be more severe compared to ester cross conjugation, and here you don't have any sort of resonance here, acid part এ কোথাও নেই, conjugate base cross conjugation নেই, তার মানে এই কার্বনিলের ইলেকট্রন খাওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি, তারপরে এই কার্বনিল, তারপরে এই কার্বনিল। তো অবভিয়াসলি অ্যাসিডিটি অর্ডার উইল ফলো, যে অ্যাসিটোন সব থেকে বেশি অ্যাসিডিক, তারপরে হচ্ছে ইথাইল অ্যাসিটেট, তারপর এনএন ডাইমিথাইল অ্যাসিটামাইড। ওকে, তো এবার এটা লজিক্যাল যে যদি আমরা একটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসাই, তাহলে যদি পিকে হুড় করে হাইড্রোকার্বন থেকে নেমে যায়, তাহলে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ বসালে হুড় করে আরো নেমে যাবে। কনজুগেট বেসগুলো দেখো, যেমন আমরা একটা কম্পাউন্ড নিয়েছি অ্যাসিটন, তার পিকে ভ্যালু হচ্ছে 20, তার পাশে এই কার্বনটার উপরে যদি আরেকটা সিওএমই গ্রুপ বসিয়ে দিই, তার মানে এটা অবভিয়াসলি এটা মিথাইল থেকে মিথিলিন হয়ে গেছে। কিন্তু এই হাইড্রোজেনটা পিকে আমরা দেখার চেষ্টা করছি, তার পিকে ভ্যালু হচ্ছে 8.84, তার মানে ছপ করে নেমে গেছে পিকে, এটা আরো অনেকটা। সো অ্যাসিডিটি অনেকটা বেড়ে গেছে। কেন হলো? তার কারণ এই জায়গাতে আমরা যে কনজুগেট বেস এঁকেছি সেখানে একটা রেজোনেন্স স্টেবিলাইজেশন আছে বটে, কিন্তু অ্যাসিটাইল অ্যাসিটোনের থেকে যে কনজুগেট বেস আমরা আঁকবো সেখানে রেজোনেন্স স্টেবিলাইজেশন উইল বি ইভেন গ্রেটার। তার কারণ সেখানে আমরা এইরকম দুটো ইকুইভ্যালেন্ট ক্যানোনিকাল পাবো, একবার এই দিকে ডিলোকালাইজ করতে পারবো, একবার এই দিকে ডিলোকালাইজ করতে পারবো। একটা পয়েন্ট এখানে দেখা দরকার, সেটা হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোনে কিন্তু দু রকমের প্রোটন আছে, এই 6টা প্রোটন ইকুইভ্যালেন্ট আর এই দুটো প্রোটন অন্যরকম, তার মানে দুটো সেট অফ প্রোটন। আমি কিন্তু এইখান থেকে মাইনাসটা খাচ্ছি না, মানে প্রোটনটা খাচ্ছি না, খেয়ে এখানে মাইনাস চার্জ তৈরি করছি না। তার কারণ হচ্ছে এইখানে মাইনাস চার্জ তৈরি করলে এই কার্বনিলে কোনোভাবে তাকে আমি ডিলোকালাইজ করতে পারবো না। তাহলে এই জায়গায় মাইনাস চার্জ তৈরি হলে সেই মাইনাস চার্জের ডিলোকালাইজেশন উইল বি লেস এফেক্টিভ কম্পেয়ার টু এইখানে তৈরি হওয়া মাইনাস চার্জ। মিথাইল কার্বন, যে কোনো মিথাইল কার্বন থেকে যদি প্রোটন খাও,
তার তুলনায় মিথিলিন কার্বন থেকে প্রোটন খেলে তার ডিলোকালাইজেশন ইজ ফার মোর এফেক্টিভ। তাহলে গ্রেটার রেজোনেন্স স্টেবিলাইজেশন হবে এখান থেকে প্রোটন খেলে, তাহলে আমি এখান থেকেই খাবো, হুইচ মিনস যে এই হাইড্রোজেনটা মাচ মোর অ্যাসিডিক কম্পেয়ার টু এটা। ইটস অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে মাইনাস চার্জ হলে একটা মাইনাস আই এফেক্ট, একটা রেজোনেন্স, এখানে মাইনাস চার্জ হলে দুটো রেজোনেন্স পাচ্ছে। অবভিয়াসলি সিস্টেম ইজ ক্রস কনজুগেটেড। খেয়াল করে দেখো, এই নেগেটিভ চার্জ যখন এই দিকে যাচ্ছে তখন এই নেগেটিভ চার্জ এই দিকে যেতে পারছে না, আর যখন আমরা নেগেটিভ চার্জকে এই দিকে নিয়ে যাচ্ছি তখন আমরা ওটাকে বাঁ দিকে সরাতে পারছি না। বাট মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইজ যে এখানে যদি আমরা এইখানে নেগেটিভ চার্জ তৈরি করি এই কার্বনের উপরে, তাহলে সেটা দুটো কার্বনিলের মাইনাস আই এফেক্টকে এনজয় করতে পারে। কিন্তু তুমি যদি এইখানে নেগেটিভ চার্জ তৈরি করো, তাহলে এই কার্বনিলটা যেহেতু এর থেকে অনেকটা দূরে চলে গেছে, এর মাইনাস আই এফেক্ট অতটা এনজয় করতে পারবে না। অর্থাৎ হরেদারের ব্যাপারটা সেই একই হলো, যে মিথিলিন কার্বনের উপরে নেগেটিভ চার্জ রাখলে সেটা মাচ মোর delocalized and stabilized and dispersed compared to methyl carbon উপরে negative charge রাখলে, and therefore we can safely say that these hydrogens are much more acidic compared to either these hydrogens or those hydrogens. তাহলে আমরা যখন কনজুগেট বেস বানাবো তখন এখানে নেগেটিভ চার্জটা মিথিলিন কার্বনের উপরেই আসবে। এবং অফকোর্স এটা এই সিচুয়েশনটা মাচ বেটার কম্পেয়ার টু দি এনলেট ডিরাইভ ফ্রম অ্যাসিটোন, যেখানে সেকেন্ড কার্বনিলটা কিছু নেই, তাহলে তার মাইনাস আই এফেক্ট মাইনাস আর এফেক্ট কিছুই ও এনজয় করতে পারে না, যেটা অ্যাসিটাইল অ্যাসিটোন থেকে ডিরাইভ করা কনজুগেট বেসটা এনজয় করতে পারে। এই কম্পাউন্ডের নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যাসিটোন, এই গ্রুপের নাম হচ্ছে অ্যাসিটাইল, আর অ্যাসিটোনের একটা আলফা হাইড্রোজেনকে সরিয়ে তুমি অ্যাসিটাইল গ্রুপটা নিয়ে এসছো, তাহলে এর নাম কি হবে? অ্যাসিটাইল অ্যাসিটোন। তো এবার কতগুলো সিরিজ অফ কম্পাউন্ড দিয়েছে, বলছে যে দেখো তো এই মিথাইলটাকে চেঞ্জ করে যদি এটাকে CF3 করে দাও, তো MECO তার ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি যা, CF3CO তার ইলেকট্রন উইথড্রয়িং ক্যাপাসিটি নিশ্চয়ই তার থেকে বেশি হবে, বেশি হবেই। তার কারণ CF3 ME বা CH3 থেকে অনেক বেশি ইলেকট্রন উইথড্রয়িং, ফ্লুইডিক থাকার জন্য মাইনাস আই এফেক্ট খুব বেশি। তাহলে ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট যদি আমার সাবস্টিটুয়েন্টের বেড়ে যায়, তাহলে অ্যাসিডিটি বাড়ার কথা, তো পিকে ভ্যালু ড্রপ করে যাচ্ছে। আচ্ছা, এটাকে এর সাথে কম্পেয়ার করো দেখি। দুদিকে COMe ছিল আর দুদিকে CO2. এই কম্পাউন্ডের নাম হচ্ছে, এটা অবভিয়াসলি এটা ডাই এস্টার, এইখানটায় যদি হাইড্রোজেন থাকতো তাহলে এটার নাম দেওয়া হতো ম্যালোনিক অ্যাসিড। এই কম্পাউন্ডের নাম তোমাকে দিতে হবে ডাই ইথাইল এস্টার অফ ম্যালোনিক অ্যাসিড, সংক্ষেপে ডাই ইথাইল ম্যালোনেট। এই অ্যাসিটাইল অ্যাসিটোন, ডাই ইথাইল ম্যালোনেট, এদেরকে চিনে রাখো, এদেরকে তোমার পরে বারবার কাজে লাগবে। তো এই হাইড্রোজেনের পিকে ভ্যালু বলছে 13.3, তার মানে অ্যাকচুয়ালি অ্যাসিডিটি কিন্তু ডিক্রিজ করে গেছে। সেটা তো হওয়ারই কথা, কারণ আমরা তো অলরেডি এস্টাবলিশ করেছি আলফা প্রোটন টু কার্বনিল ইজ মাচ মোর অ্যাসিডিক কম্পেয়ার টু আলফা প্রোটন টু এস্টার। তার কারণ আমরা এই স্লাইডে সেটা পুরো আলোচনা করলাম কেন সেটা হয়। তাহলে অ্যাসিডিটি অ্যাসিডাল অ্যাসিডোন থেকে কমার কথা, পিকে ভ্যালু বাড়ার কথা, তাই বেড়েছে। এবার একদিকে একটা COMe আর একদিকে একটা CO2, তাহলে তার অ্যাসিডিটি এইটা আর এইটা, এই দুটোর মাঝামাঝি হবে, অর্থাৎ অ্যাসিডাইল অ্যাসিটোনের থেকে লেস অ্যাসিডিক, বাট ডাইইথাইল ম্যালোনেটের থেকে মোর অ্যাসিডিক। এই কম্পাউন্ডের নাম হচ্ছে ইথাইল এস্টার অফ অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, তাহলে নাম হচ্ছে ইথাইল অ্যাসিটো অ্যাসিটেট। এখানটায় যদি হাইড্রোজেন থাকতো ইথাইলের জায়গায়, তাহলে তাকে আমরা বলতাম অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড, কিন্তু এখানে হাইড্রোজেন নেই, এখানে ইথাইল আছে, তাই আমরা বলছি ইথাইল এস্টার অফ অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। একদিকে CO2, একদিকে COMe, তাহলে মোর অ্যাসিডিক যেখানে দুদিকে CO2 আছে, বাট লেস অ্যাসিডিক যেখানে দুদিকে কিটোন আছে, COMe আছে। তো পিকে ভ্যালু 11 কাছে এসছে। এবার এই ধরনের এই যে কম্পাউন্ডগুলো, এরকম তুমি আরো নিতে পারো। দুটো নাইট্রো, খেয়াল করে দেখো পিকে হু করে নেমে গেছে। দুটো সায়ানো, পিকে কম, একদিকে সায়ানো একদিকে CO2, পিকে যথেষ্ট কম। সো উই ক্যান হ্যাভ দিস টাইপ অফ সিচুয়েশনস যেখানে আমরা একটা মিথিলিন ইউনিটের দুপাশে দুটো ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ দিতে পারি। সেই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপগুলো মাইনাস আই মাইনাস আর এফেক্ট দেখাচ্ছে, সেটা CO2 হতে পারে, সেটা COMe হতে পারে, সেটা সায়ানো হতে পারে, সেটা নাইট্রো হতে পারে। দুদিকে একই গ্রুপ থাকতে হবে এরকম কোনো কথা নেই, দুদিকে দুটো আলাদা গ্রুপ থাকতে পারে, একটা নাইট্রো থাকতে পারে, একটা CO2 থাকতে পারে, একটা নাইট্রো থাকতে পারে, একটা সায়ানো থাকতে পারে, একটা সায়ানো থাকতে পারে, একটা COMe থাকতে পারে। মোট কথা হচ্ছে যে এই যে CH2 গ্রুপগুলো, এর অ্যাসিডিটি অত্যন্ত বেশি হয় কম্পেয়ার টু হাইড্রোকার্বনস, দে আর ওয়ে মোর অ্যাসিডিক। হাইড্রোকার্বন 50-এর ঘরে পড়ে আছে, এরা 10-11 আশেপাশে ঘুরছে, ঠিক আছে। তো এদের বলা হয় অ্যাক্টিভ মিথিলিন কম্পাউন্ড, এবং এদের অ্যাসিডিটিটা একটু ভ্যারি করে। যেমন এখানটায় তুমি দেখতে পাচ্ছ যে এটার অ্যাসিডিটি সাংঘাতিক বেশি, তার কারণ নাইট্রো ইজ এ ফার বেটার ইলেকট্রন স্টেবিলাইজার কম্পেয়ার টু আইদার COMe অর CO2 অর সায়ান। দ্যাট ইজ ওয়াই দুটো নাইট্রো থাকা মানে অ্যাসিডিটি ঝপ করে নেমে গেছে।
এবং ইনফ্যাক্ট তুমি এখানটায় যদি 3 নম্বর নাইট্রোটা দাও তাহলে তার অ্যাসিডিটি আরো অনেক নেমে যাবে। তো এবার সেটা একটু দেখার চেষ্টা করছে যে যদি 3 নম্বর গ্রুপ দিই তাহলে কি হয়, এটা ঠিক 3 নম্বর গ্রুপ যদি দিই তাহলে কি হয়। সো এই জায়গাতে একটা অ্যাসিটোন মলিকিউল নিয়েছে, তারপরে এই কার্বনটাকে টার্গেট করে সেখানে একটা সিওএমই গ্রুপ দিয়েছে অ্যাসিটাইল অ্যাসিটোন, পিকে নেমেছে, তারপরে এখানটায় আরেকটা দিয়েছে, দিয়ে সেখানেও দেখছে পিকেটা নেমেছে, রাইট। এবার বেঞ্জিন রিং, সেটা একটা sp2 কার্বন আছে, মাইনাস আর এফেক্ট দেখাতে পারে, এবং এখানটায় যদি নেগেটিভ চার্জ করো তাহলে সেখানে সে মাইনাস আর এফেক্টও দেখাতে পারে, অর্থাৎ মাইনাস আই মাইনাস আর হিসেবে কাজ করতে পারে। তাহলে এর পিকে দেখো, টলুইনের পিকে হচ্ছে এই অবভিয়াসলি এইখানকার হাইড্রোজেনের পিকে, তাহলে তার পিকে হচ্ছে 40-এর কাছে। সেকেন্ডটা দিলে তার মানে সেকেন্ড ফিনাইলটা দিলে তার মানে ডাইফিনাইল নিতে তার পিকে হচ্ছে 33। তারপরে যে থার্ড ফিনাইলটা দিলে সেখানেও অ্যাসিডিটি কমেছে, অ্যাসিডিটি বেড়েছে, পিকে ভ্যালু কমেছে, কিন্তু এইখানটায় ঠিক যতটা নেমেছিল এখানে অতটা নামেনি। সায়ানোর ক্ষেত্রে দেখো 25 থেকে 11, দুটো সায়ানো দিলে, 3 নম্বর সায়ানো দিলে যথেষ্ট কমেছে। তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করার আছে, সেটা হচ্ছে যে এখানে পিকে এর ইউনিটের চেঞ্জ হলো, যদি এটাকে তুমি 9 ধরো তাহলে এখানে হচ্ছে 12 ইউনিট পিকে চেঞ্জ হলো, আর এটাকে 9 ধরলে, এটাকে যদি 6 ধরো তাহলে এখানে 3 ইউনিট পিকে চেঞ্জ হলো। এবার এখান থেকে যদি এইটা আসো 41 আর 33-এর মধ্যে 8 ইউনিট পিকে চেঞ্জ হলো, আর 33 থেকে 31.5-এর মধ্যে মানে 1.5 ইউনিট পিকে চেঞ্জ হলো। এখানে 25 থেকে 11-তে নেমেছে, তার মানে 14 ইউনিটস পিকে চেঞ্জ হয়েছে, এখানে 11 থেকে -5-এ গেছে মানে 16 ইউনিটস পিকে চেঞ্জ হয়েছে। তার মানে অন্তত এই দুটোর ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এবং সেটা এর ক্ষেত্রে মারাত্মক প্রমিনেন্ট, সেটা হচ্ছে প্রথম ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা থাকার পর যখন সেকেন্ড ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপটা দেওয়া হচ্ছে তার এফেক্ট যথেষ্ট প্রমিনেন্ট, যথেষ্ট প্রমিনেন্ট। এখানে 12 ইউনিট পিকে চেঞ্জ হয়েছে, এখানে 8 ইউনিট পিকে চেঞ্জ হয়েছে, একটা ফিনাইলের জায়গায় দুটো ফিনাইল, একটা সিওএম এর জায়গায় দুটো সিওএম। থার্ড ইউনিটটা যখন দিচ্ছি তখন কিন্তু সেই জায়গাতে প্রমিনেন্সটা, তার এফেক্টটা সেকেন্ড ইউনিটটা আসার ফলে যতটা অ্যাসিডিটি বেড়েছিল তার তুলনায় অনেক কম বাড়ছে, এবং সেটা পার্টিকুলারলি এই জায়গাটাতে বোঝা যাচ্ছে। 8 ইউনিটের জায়গায় 1.5, এখানে 12 ইউনিটের জায়গায় 3। অন দি আদার হ্যান্ড যদি সায়ানোর ক্ষেত্রে দেখো তাহলে কিন্তু সেকেন্ড ইউনিট যতটা অ্যাসিডিফাই করেছে থার্ড ইউনিটটাই অলমোস্ট ততটাই অ্যাসিডিফাই করেছে। তাহলে what is going on? Why these things are happening? So decreasing influence of the third electron withdrawing group compared to the influence of the second electron withdrawing group, সেটা ব্যাখ্যা করতে গেলে আমাদেরকে কনজুগেট বেসগুলোকে দেখতে হবে। তো কনজুগেট বেসগুলোকে দেখো, তুমি এইখানটায় দেখো, খেয়াল করে দেখো, এটা আমাদের স্পেশাল কেস, কারণ এখানে প্রথম ফিনাইলটার পর সেকেন্ড ফিনাইলটা যখন দিয়েছি তখন পিকে 8 ইউনিট নেমে গেছে, এখানে মাত্র 1.5 ইউনিট নেমেছে। যদি এই কনজুগেট বেসকে স্টেবিলিটি গ্যাদার করতে হয় তাহলে এই 3টে ফিনাইল রিংয়ের কে প্ল্যানার হতে হবে। 3টে ফিনাইল রিং যদি প্ল্যানার না হয় তাহলে এখানে আমি যদি আইডিয়ালি sp2 হাইব্রিডাইজেশন ধরি, অর্থাৎ এখানটায় যদি হাইড্রোজেনটা না থাকে, এটা যদি মাইনাস চার্জ হয়, তাহলে এখানে একটা পি অরবিটালের উপর নেগেটিভ চার্জটা আছে, লোন পেয়ারটা আছে, তাহলে এই পি অরবিটালের সঙ্গে এই 3টে বেঞ্জিন রিংকে এমনভাবে অ্যালাইন্ড হতে হবে যাতে 3টে বেঞ্জিন রিংয়ের পি অরবিটালই কিন্তু এই পি অরবিটালের সঙ্গে প্যারালাল হয়। এবার এই কমন পি অরবিটালের সঙ্গে যদি সবকটা বেঞ্জিন রিংয়ের পি অরবিটালের নেটওয়ার্ককে প্যারালাল হতে হয়, সেটা বেসিক্যালি ইজ অ্যানাদার ওয়ে অফ সেইং যে দিস 3 বেঞ্জিন রিংস হ্যাজ টু বি কোপ্ল্যানার। কারণ এ যদি এইটার সাথে প্যারালাল হতে চায় এবং এ যদি এইটার সাথে প্যারালাল হয় তাহলে ডেফিনেটলি এর পি অরবিটাল নেটওয়ার্ক এর পি অরবিটাল নেটওয়ার্কের সঙ্গে প্যারালাল। সিমিলারলি এর পি অরবিটাল নেটওয়ার্ক এই থার্ড রিংটার পি অরবিটাল নেটওয়ার্কের সঙ্গে প্যারালাল। তার মানেটা কি? তার মানে প্রত্যেককে একই প্লেনে থাকতে হবে রে ভাই, সেটা হবে না। কারণ যখনই তুমি সেটা করতে যাবে না, এখানে যে অর্থ হাইড্রোজেন গুলো আছে 3টে কে যদি তুমি আঁকতে চাও তাহলে সেই অর্থ হাইড্রোজেন গুলো প্ল্যানারিটি অ্যাটেন্ড করবে না, সেখানে তাদের মধ্যে স্টেরিক ক্রাউডিং হবে, এবং যেই স্টেরিক ক্রাউডিং হবে ওরা সেই স্টেরিক ক্রাউডিংটাকে অ্যাভয়েড করতে চাইবে। কিভাবে অ্যাভয়েড করবে? প্লেন থেকে বেরিয়ে যাবে, এবং যদি প্লেন থেকে বেরিয়ে যায় তাহলে এই রিংগুলো একটু 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 করে টুইস্টেড হবে, রোটেটেড হবে আউট অফ দ্য প্লেন। এবং দেখো খেয়াল করে, এখানের পি অরবিটাল যদি এরকম হয় তাহলে এখানের পি অরবিটাল খানিকটা এরকম, বাট এখানের পি অরবিটাল কিন্তু তাদের সঙ্গে প্যারালাল নয়, অর্থাৎ এখানটায় একটা প্রপেলার টুইস্ট ডেভেলপ করবে। এটা বেসিক্যালি আমাদের এরোপ্লেন কিংবা মোটরাইজড নৌকোতে যে প্রপেলার দেখতে পাওয়া যায় অনেকটা তার মতো দেখতে, সেই জন্য এটাকে আমরা বলি প্রপেলার টুইস্ট। এবং প্রপেলার টুইস্ট ডেভেলপ করার ফলে কি হচ্ছে, ওভারঅল সবকটা রিং যদি একই প্লেনে থাকতো তাহলে তারা এই নেগেটিভ চার্জ ক্যারিং পি অরবিটাল থেকে যেভাবে ইলেকট্রনকে টানতে পারতো সেভাবে তারা কিন্তু টানতে পারবে না। তার কারণ দুটো পি অরবিটাল যদি প্যারালাল না হয় তাহলে একটাতে লোন পেয়ার থাকলে এখানে ডোনেশনটা ভালো হবে না।
ধরো একটা পি অরবিটাল এরকম আছে, আর একটা পি অরবিটাল একটু হেলে গেছে, তাহলে এই জায়গার ডোনেশনটা রিলেটিভলি খারাপ, এই জায়গার ডোনেশনটা ভালো। এইটা হতে পারলে খুব ভালো হতো, কিন্তু এইটা হতে গেলে তিনটে রিং এর অর্থ হাইড্রোজেন গুলোর মধ্যে এত ধাক্কাধাক্কি হচ্ছে যে তারা এই সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করে নেবে, এবং এই সিচুয়েশনটাকে অ্যাডাপ্ট করে নিলেই তখন স্টেবিলাইজেশন অফ দি কনজুগেট বেস উইল সামহাউ ডিক্রিজ। এটা কিন্তু এর ক্ষেত্রে কোনো প্রবলেম নয়, কারণ এখানে দুটো হাইড্রোজেন থাকবে কনজুগেট বেসে, এখানে দুটো হাইড্রোজেন আছে, এর মাথায় নেগেটিভ চার্জ আছে, সুন্দর ডিলোকালাইজ হবে। সেকেন্ড রিংটার ক্ষেত্রেও অতটা প্রবলেম নয়, কারণ এইখানে এইখানে হয়তো অর্থ হাইড্রোজেনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হলেও হতে পারে, কিন্তু যেই তুমি এইখানে নেগেটিভ চার্জ নিয়ে চলে আসবে তখন এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনের মধ্যে ট্রিমেন্ডাস ধাক্কাধাক্কি হবে এবং তারা আউট অফ প্লেন চলে যাবে, তারা প্ল্যানার হবে না। অতএব এই জায়গায় বেঞ্জিন রিং যতটা এফেক্ট দেখাচ্ছিল, এই জায়গায় তিনটে বেঞ্জিন রিং এর 3 গুণ এফেক্ট দেখাবে, এটা এক্সপেক্ট করাটা অন্যায়। 3 গুণ এফেক্ট দেখাবে না, এবং থার্ড বেঞ্জিন রিং এর এফেক্টটা অলমোস্ট খুব মিনিমাম হবে, বিকজ থার্ড বেঞ্জিন রিংটা এসেই কিন্তু ঝামেলাটা করবে, অর্থ হাইড্রোজেনগুলোর মধ্যে প্রবলেম তৈরি করবে, তার ফলে তিনটে রিংই আউট অফ প্লেন হয়ে বেরিয়ে যাবে। এবার এটার প্রমাণ কি আছে? প্রমাণ আছে, প্রমাণ হচ্ছে এরকম যে যদি তুমি এখানে যে স্টেরিক ক্রাউডিং আছে তার সবথেকে বড় প্রমাণ হচ্ছে এরকম একটা কম্পাউন্ড নিয়েছে, তুমি এইটার সাথে এটাকে কম্পেয়ার করো, এর পিকে ভ্যালু 33 আর এর পিকে ভ্যালু ফ্লুওরিন, তার পিকে ভ্যালু হচ্ছে 23, তার মানে দিস ইজ লাইক 10 টাইমস মোর অ্যাসিডিক দ্যান ডাইফিনাইল মিথেন। আমি বললাম তোমাকে যে এখানে কিছু কিছু প্রবলেম হবে, তার ফলে এরাও হয়তো অল্প অল্প স্লাইটলি আউট অফ প্লেন যাবে ঘুরে কনজুগেট বেসে, কিন্তু খেয়াল করে দেখো এখানে তুমি ওই যে যে হাইড্রোজেনগুলো অর্থ হাইড্রোজেনগুলো প্রবলেম করছিল তাদেরকে তুমি কিন্তু সরিয়ে দিয়েছো, তাদেরকে তুমি সরিয়ে এখানে একটা বন্ড করে দিয়েছো। যেহেতু এটা সাইক্লিক কম্পাউন্ড, তাহলে এই পুরো সিস্টেমটা প্ল্যানার। এবং যখন এখানে তুমি একটা পি অরবিটালে নেগেটিভ চার্জ রাখবে এই হাইড্রোজেনটাকে খেয়ে, তখন এই কার্বনের পি অরবিটাল এবং এই কার্বনের পি অরবিটাল এভরিথিং উইল বি প্যারালাল উইথ দিস পি অরবিটাল, দেয়ারফর ডিলোকালাইজেশন অফ নেগেটিভ চার্জ উইল বি মোস্ট এফিশিয়েন্ট, এবং এর পিকে ভ্যালু হয়ে যাচ্ছে 23। একটা বেঞ্জিন এর জন্য যদি পিকে ভ্যালু হয় 41.2, তাহলে ফ্লুওরিনের ক্ষেত্রে দুটো বেঞ্জিনের জন্য পিকে ভ্যালু হয়ে যাচ্ছে 23। অন দি আদার হ্যান্ড ডাইফিনাইল মিথেনে যেখানে এই ধরনের বাঁধাবাঁধি করা নেই, এই ধরনের বেঁধে দেওয়া নেই, উল্টে অর্থ হাইড্রোজেনগুলো দেওয়া আছে এবং তারা নিজেদের মধ্যে ধাক্কাধাক্কি করে নিজেদেরকে খানিকটা আউট অফ প্লেন নিয়ে চলে যাচ্ছে, তার পিকে ভ্যালু কিন্তু অনলি 33। তো ইউ ক্যান ইমাজিন হোয়াট উইল হ্যাপেন ইফ ইউ ব্রিং ইন আ থার্ড ফিনাইল, দ্য অ্যাসিডিটি উইল বি ফার্দার কম্প্রোমাইজ। অ্যাসিডিটি বাড়ছে, আনডাউটেডলি একটু বাড়ছে, কারণ মাইনাস আই এফেক্ট থাকবে, কিন্তু এটা ভেবো না যে ফার্স্ট ফিনাইলের রেসপেক্টে সেকেন্ড ফিনাইলে যতখানি এফেক্ট দেখা গেছিল সেই পরিমাণ এফেক্ট এখানে দেখা যাবে, মোটেও দেখা যাবে। তো সায়ানাইডের ক্ষেত্রে কি হলো? হোয়াট অ্যাবাউট সায়ানাইড এবং হোয়াট অ্যাবাউট দিস ওয়ান? আমরা এখানটায় দুটো সিওএমই গ্রুপ এনেছি, তো সিওএমই গ্রুপের মধ্যেও কিছুটা স্টেরিক ক্রাউডিং ইত্যাদি হতে পারে, তার ফলে তারাও হয়তো একটু একটু আউট অফ প্লেন যেতে পারে, এবং তার ফলে ফার্স্টটার এফেক্ট যা হবে সেকেন্ডটার এফেক্ট তার তুলনায় একটু কম হবে, সেটা আমরা দেখেছি। এখানে 21 থেকে 8 হচ্ছে, 8-এর থেকে 5 হচ্ছে, তার মানে এখানে 12 ইউনিট মতো কমছে, 12-13 ইউনিট কমছে, এখানে সেটা মাত্র 3 ইউনিট কমছে। অ্যাসিডিটি বাড়ছে, পিকে ভ্যালু কমছে, কিন্তু অতটা কমছে না। বাট এর ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছিলাম যে ফার্স্ট এডটা যা, থার্ড এড মানে ফার্স্ট থেকে সেকেন্ড এডটা যা, সেকেন্ড থেকে থার্ড এডটাও প্রায় তাই। এটা কেন? তার কারণ খেয়াল করে দেখো, এই এই যে গ্রুপগুলো এগুলো সব sp2 হাইব্রিডাইজ না, তার মানে ট্রাইগোনাল প্ল্যানার না, তাহলে তাদের মধ্যে একটা ধাক্কাধাক্কি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাট দিস কার্বন ইজ sp হাইব্রিডাইজ, তার মানে এ লিনিয়ারলি বাইরের দিকে, তাহলে এখানে কোনো ডালপালা নেই যাদের নিজেদের মধ্যে স্টেরিক ক্রাউডিং হতে পারে। এবং থার্ড ইউনিটটার ক্ষেত্রেও এ বাইরের দিকে, এ বাইরের দিকে, এ বাইরের দিকে, তাহলে এখানে কোনো ডালপালা নেই, এখানে কোনো ডালপালা নেই যে তাদের নিজেদের মধ্যে ঝামেলা হবে, তারা নিজেদের মধ্যে হ্যাপিলি একই প্লেনে এক্সিস্ট করতে পারে। তার মানে তোমার এখান থেকে যে কনজুগেট বেসটা হবে সেটা হবে এরকম, এখানে সি ট্রিপল বন্ডেড এন, এখানে সি ট্রিপল বন্ডেড এন, এখানে সি ট্রিপল বন্ডেড এন, এখানে নেগেটিভ চার্জ মাইনাস। তো এদের মধ্যে কোনো ধাক্কাধাক্কি তো হয় না, কোনো অসুবিধা নেই এদের একই প্লেনে থাকতে, থাকবে একই প্লেনে। আর একই প্লেনে যদি থাকে তাহলে এই কার্বনের উপর পি অরবিটাল, এই কার্বনের উপর পি অরবিটাল, এই কার্বনের পি অরবিটাল, সেটা সেন্ট্রাল পি অরবিটালের সঙ্গে পারপেন্ডিকুলার, সরি প্যারালাল। এবং যদি প্যারালাল হয় তাহলে এফেক্টিভ, হাইলি এফেক্টিভ ডিলোকালাইজেশন হবে, এবং হাইলি এফেক্টিভ ডিলোকালাইজেশন হলে কনজুগেট বেসের রিপ্রোটনেশন টেন্ডেন্সি উইল বি ভেরি ভেরি লেস। তুমি খেয়াল করে দেখো এই পিকে ভ্যালু ইজ লাইক, দিস ইজ অলমোস্ট লাইক অ্যাজ অ্যাসিডিক, কার্বনের উপর হাইড্রোজেন আছে, but it is almost as acidic as HCl, more acidic than HNO3, almost as acidic as H2SO4, something like that. So মিনারেল অ্যাসিডের মতো অ্যাসিডিটি দেখাচ্ছে, যদিও কার্বনের উপরে হাইড্রোজেন আছে।
সেখানে কার্বক্সিলিক অ্যাসিড যেখানে অক্সিজেনের উপর হাইড্রোজেন আছে তার পিকে হলো 4-5, তার মানে দিস ওয়ান ইজ অ্যাকচুয়ালি 10 times stronger acid, more acidic than carboxylic acids. Why? Because of the 3 cyano being happily coplanar stabilizes the conjugate base to such an extent যে এর conjugate base এর protonation tendency is pair minimum and you have a very strong acid at your hand. So this way আমরা এই সাবস্টিটিউয়েন্টগুলোর শেপের উপরে বেস করে তাদের অ্যাসিডিফাইং এফেক্ট বা অ্যাসিড স্ট্রেংথেনিং এফেক্টটাকে জাস্টিফাই করতে পারি থ্রু রেজোনেন্স. This is only the first part of the resonance discussion. There will be a second part, and then only the resonance part will be complete. I hope that you have enjoyed this lecture and understood the concept that I have tried to underline here. And I thank you for your patience, and I will see you in the next one.